It took me to cinema and one mega serial to realize that I can be an actor. আমি পার্শিয়ালি সোনার চামচ নিয়ে জন্ম নেওয়াই মেয়ে। আমার হয়তো 10 দিন আমি খুব খুব ভালো ফুরফুরে মুডে রইলাম, আবার it takes me 1 minute to get triggered. So I am a very, I would say, a problematic personality. It defines my career. It's a milestone. ভজগোবিন্দ ডালি যে ক্যারেক্টারটা, তারপরের থেকে তো আমি যে কটা সিরিয়াল দেখি বা যে কটা চরিত্র তারপরেও করেছি সব কটাই ডালি গোছের। আর ফেমটা না, গ্লিটস অ্যান্ড গ্ল্যামটা কিন্তু নেশা নয়। তুমি একটা ধারাবাহিক করছো 7 মাস 8 মাস ধরে, সেই ধারাবাহিকের ক্যারেক্টারে লোকেরা তোমাকে পাড়ায় পাড়ায় মাচায় মাচায় চিনবে, ওটা হচ্ছে নেশা। আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে আমি অভিনেত্রী, আমি রিল নেত্রী নই বা আমি ইনস্টাগ্রাম নেত্রী নই। উই ক্যানট চুজ আওয়ার প্যারেন্টস, সো ওয়াই উইল উই চুজ আওয়ার লাইফ পার্টনার এভরি অল্টারনেটিভ ডে অ্যান্ড এভরি অল্টারনেটিভ ইয়ার। আর এখানে লেখা, এটা আমার খুব প্রিয় একটা গান, আমারও পড়ানো যাহা চায় তুমি তাই, সে তুমিটা কে হবে সেটা এখনো খুঁজে পাওয়া যায়নি। I'm a very difficult person to love. Hello and welcome to Soul Connection Podcast. আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ। 50 নম্বর এপিসোড অবধি আপনারা আমাদের সঙ্গে আছেন। এই 51 নম্বর এপিসোডটাও আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারছি। এটা ভালোবাসা ছাড়া সম্ভব ছিল না। অল্প অল্প করে হলেও আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, 50,000-এর খুব কাছাকাছি আছি। আপনাদের ভালোবাসায় তো 50,000-এর অনেক বেশি আমরা পৌঁছে গেছি, সেটার জন্য প্রচণ্ড প্রচণ্ড দিলসে থ্যাংক ইউ, মন থেকে ধন্যবাদ। আজকের এপিসোডে আমার সঙ্গে আছে স্বস্তিকা দত্ত। স্বস্তিকা দত্তকে আপনারা অনেকেই চেনেন, কারণ ও একটা কি বলবো, সেই অর্থে হাউসহোল্ড নেম হয়ে গেছিলো একটা পয়েন্টে ভজগোবিন্দর ডালি হিসাবে। আমি নিজে পার্সোনালি সেটা জানতাম না, বাট আজকে আমার হাউস হেল্প আমাকে এসে জিজ্ঞেস করলেন, দাদা আজকে কে আসবে আপনার এখানে? তাই আমি বললাম এই স্বস্তিকা দত্ত বলে একজন অভিনেত্রী। তো উনি বললেন যে কী করে? আমি বললাম সিরিয়াল। কোন সিরিয়াল করেছে? যেই ভজগোবিন্দ বললাম, বলো ডালি। তো আমি বুঝলাম যে আচ্ছা, পপুলারিটিটা একটা অন্য জায়গায় অন্যভাবে খুবই পপুলার একজন অভিনেত্রী। আর আমার মনে হয় আজকের জেনারেশনের যত অভিনেতা অভিনেত্রীরা আছে, তারা ঠিক কীভাবে ভাবছে, তারা ঠিক কীভাবে দেখছে, তারা কীভাবে অভিনয় করছে, তারা এই পৃথিবীটাকে এই মুহূর্তে কীভাবে দেখছে, তারা পার্সোনালি কেমন, এই পুরোটা জানতে আমার ইচ্ছা অবশ্যই করে, কারণ নতুন নতুন পার্সপেক্টিভ পাওয়া যায়। আর আপনারা সোল কানেকশন পডকাস্ট শোনেন কারণ আপনারা নতুনভাবে একটা মানুষকে চিনতে পারেন, তাদের লাইফ থেকে ইন্সপায়ার্ড হতে পারেন, তাদের লাইফের পার্সপেক্টিভটা জানতে পারেন। সো আজকের এপিসোডেও তাই হতে চলেছে। নাথিং নিউ, বাট এভরি এপিসোড ইজ নিউ, এভরি এপিসোড ইজ ডিফারেন্ট, এভরি এপিসোড ইজ স্পেশাল। আজকে একটা পয়েন্টে সত্যি আমার আর স্বস্তিকা দুজনেরই কোনো একটা পয়েন্টে মনে হচ্ছিল না বা বুঝতে পারিনি, আমরা বোধহয় ভুলে গেছিলাম ক্যামেরা চলছে। তো ক্যান্ডিড কনভারসেশন এরকমই হয়, এবং এই ক্যান্ডিড কনভারসেশনটা আমার মনে হয় আপনাদের দারুণ লাগবে। সো আর দেরি করবো না, লেটস গো টু দ্য এপিসোড। তার আগে একটা জিনিস বলি, সেটা হলো 50,000-এর খুব কাছাকাছি আছি আমরা। হোপফুলি খুব শিগগিরই 50,000 পৌঁছে যাবো। যখন এই এপিসোডটা আসবে ততদিনে হয়তো 50,000-এর খুবই কাছাকাছি পৌঁছে গেছি আমরা। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আরেকটা কথা, অনেকেই বলছেন আমি নাকি একটু বেশি বকি। হ্যাঁ, আমি একটু কথা তো বলি, পডকাস্ট তো আলোচনা করতে করতে খেয়াল থাকে না কি করি। আর একজন দুজন লিখেছেন খুব বেশি আতেল হওয়ার চেষ্টা করি, একদম করি না। আমি এরকমই, যদি আমাকে আতেল মনে হয় তাহলে আমার কিছু করার নেই। কিন্তু অনেকেরই আমার কথা ভালো লাগে, আমার এই এপিসোডস ভালো লাগে, তাদেরকে থ্যাংক ইউ। যারা খারাপ বলছেন তাদেরকেও থ্যাংক ইউ। সো আজকের এপিসোডে যাচ্ছি। আর অবশ্যই একটা জিনিস সবসময় বলি, সেটা হলো স্প্রেড নলেজ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। আজকের এপিসোড শুরু করছি। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছে স্বস্তিকা দত্ত। স্বস্তিকা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ইউ আর মোস্ট ওয়েলকাম। কেমন আছো বলো? গরমে যেরকম থাকা যায় আর কি, যেরকম থাকা যায়, সবারই একই অবস্থা গরমের মধ্যে। বাড়ির মধ্যে এসি চালিয়ে পান্তা ভাত খেয়ে আছি। বেশ, জীবনে কি চলছে, মানে হোয়াট আর ইউ থিঙ্কিং? আই এম থিঙ্কিং, আমি তো থিঙ্ক করতে বললে তো আমি মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের জিনিস নিয়ে বসে পড়ি আর কি থিঙ্ক করতে। জীবনে ভালোই চলছে, আলাপ হলো অনেক মানুষের সাথে সিনেমার থ্রু দিয়ে, এবং লোকের খুব ভালো লাগছে, অনেক মানুষের ভালো লাগছে সিনেমাটা। আলাপ বলে যে ছবিটার কথা বলছে সেটা অলরেডি এখনো হলে চলছে। হ্যাঁ, আর এখনো অবধি হাউসফুলি যাচ্ছে, এবং খুবই সাইলেন্টলি
আলাপ কিন্তু নিজের মতো করে একটা জায়গা তৈরি করছে, দ্যাটস ভেরি নাইস টু হ্যাঁ মানে গতকাল আমি দেখছিলাম, সরি আমি একটু ডাইভার্ট হয়ে বলছি, গতকাল আমি দেখছিলাম ফেসবুকে রানাদা লিখেছেন আর Right, রানা সরকার correct. লিখেছেন যে বেশি আর কি হম্বিতম্বি করে কিছু করার দরকার নেই, Correct. সাইলেন্টলি ওটা পছন্দ হয়েছে। এটা আমাদের ছবি এবং আলাপ দুটো নিয়েই লিখেছেন উনি, তো থ্যাংক ইউ। এবং বাদ বাকিটা দর্শকদের ওপরে ডিপেন্ড করছে। ঠিক। বসন্ত নয়, তাও আমরা বসন্ত আনছি, বসন্ত হ্যাঁ। এসে গেছে, আসছে আড্ডা টাইমসে আমার আরেকটি ওয়েব সিরিজ। রাইট। এবং আমার করা এতদিনের মানে অন্যতম বলবো না, বাট এমন একটা কাজ যেটা আমি ভীষণ ভেতর থেকে করেছি। মানে একজন অভিনেত্রী হিসেবে এটা আমার কখনোই টাইপকাস্ট করে বলা উচিত না যে এই কাজটা আমি ভেতর থেকে করেছি, এই কাজটা আমি দায়সারাভাবে করেছি, এই কাজটা আমি টাকার জন্য করেছি। কিন্তু বসন্ত এসে গেছে স্ক্রিপ্টটা যখন আমার কাছে আসে, তখন আমি কোথাও আমার চরিত্রটা চন্দ্রিমাকে দেখতে পাইনি, আমি স্বস্তিকাকে দেখতে পেয়েছি। মানে তো নিজের তার- কাছাকাছি হয়ে গেছে ব্যাপারটা। অ্যাবসলিউটলি। তো তার ফলে কি হয়, যেখানে তুমি আর কি 99.9% দাও, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে হয়ে যায় তুমি 100% দাও আর কি। বসন্ত এসে গেছে আসছে, 17th মে রিলিজ করছে। আমি একটা খুব নামকরা ওয়েব সিরিজের সাথে যুক্ত, সেটা হচ্ছে গভীর জলের হ্যাঁ মাছ, হ্যাঁ, খুবই পপুলার একটা সিরিজ। হ্যাঁ, হইচইয়ের। তো গভীর জলের মাছ সিজন 2টা আমরা আনছি এবার, দেখা যাক। অনেক কিছু আসছে, বেশ ভালো ভালো। তোমাকে অভিনেত্রী হিসেবে আমি রিসেন্টলি একটা কাজ লিখছিলাম, তো একটা চ্যানেলের জন্য করার কথা হচ্ছিল, সেখানে আমি তোমাকে কাস্ট করবো বলে ভেবেছিলাম। কাজটা ভবিষ্যতে হলে হয়তো একসাথে কাজও করব। তোমাকে অভিনেত্রী হিসেবে আমার দেখে খুবই সিনসিয়ার মনে হয়েছিল, যেটা আমি তোমাকে একটু আগেও বলেছিলাম, যে তোমায় খুব মনে হয় তুমি খুব সিরিয়াস সিনসিয়ার একটা মানুষ, যে নাকি কাজটা কাজের মতো করে করো, বেশি কথা বলো না, চুপচাপ থাকো, এরকম। মানে অ্যাকচুয়ালি তোমাকে দেখে যেটা মনে হয় সেরকমই কি? না, এটা ক্যামেরা চললে একরকম, ক্যামেরা বন্ধ হলে আর একরকম। বিষয়টা হচ্ছে, হ্যাঁ মানে আমি কল টাইম থেকে প্যাক আপ টাইম অবধি আই এম আ ডিফারেন্ট পার্সন, আর স্টুডিওর গেটের বাইরে আই এম আ ডিফারেন্ট পার্সন। মানে টোটালি ডিফারেন্ট। মানে আমাকে দেখে দর্শকদের মনে হয় যে ওর লাইফ ভীষণ সর্টেড, ও ভীষণ সিরিয়াস একজন। ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি সিরিয়াসনেসটা যতদিন আমার ওপরে থাকবে ততদিন আমার নিজের ক্রাফটের প্রতি ওই প্যাশনটা থাকবে। কিন্তু প্যাক আপ বলার পরেই মানে এরকম হয় যে প্যাক আপ বলার 2 মিনিটের মধ্যে আমি নেই, মানে আমি স্টুডিও পাড়াতেই নেই আর কি। সো যতটা সময় কল টাইম থেকে প্যাক আপ টাইম অবধি আমি ডিফারেন্ট স্বস্তিকা দত্ত, আই এম দি ক্যারেক্টার উইচ আই এম প্লেইং, আর তারপরে আমি একদম আলাদা মানুষ। এবারে স্যার আপনার মনে হয়েছে আমাকে দেখে যে আমি ভীষণ সিনসিয়ার? না, আমি চেষ্টা করি দুটো জিনিস, সেটা হচ্ছে সময়তে ঢোকা আর স্ক্রিপ্টটাকে ভীষণ মুখস্থ করে যাওয়া। মানে তাতে যদি ইফ আই এম কল্ড অ্যাজ এন সিনসিয়ার আর্টিস্ট, তাহলে হ্যাঁ আমি হয়তো সেটাই। মানে আমি যদি আজকে কি করতে যাচ্ছি সেটা না জানি, তাহলে আমি কিভাবে করবো জিনিসটা? তাহলে তো ইটস লাইক খুবই কম সময় আপনার সামনে আমার এই বয়স নিয়ে বলাই উচিত না, বছর নিয়ে বলাই উচিত না, ইটস লাইক 11 ইয়ার্স রানিং ইন দি ইন্ডাস্ট্রি। আর ঠিক আছে, কম বেশি এখন পিপল রেকগনাইজ মি অ্যাজ স্বস্তিকা দত্ত দি অ্যাক্টর, বিকজ কনসিস্টেন্সিটা মেনটেন করি। মানে এরকম না, আমি অনেক জায়গায় বলেছি যে আমার 1 বছরে 100টা কাজ দরকার নেই, আমি হয়তো 1 বছরে 10টা কাজ করছি, যাতে আমি 99 ইয়ার্সগুলোতে একটা করে কাজ করতে পারি। আমি 1 বছরে প্রচুর খাবার, একদিনে আমি প্রচুর খাবার খেয়ে নিলাম, তারপর আমার অ্যাসিডিটি হয়ে গেল, পেট খারাপ হয়ে গেল, তারপর আমি আর খাবার খেতেই পারলাম না। So there is no point. Correct. So সেইভাবে যদি আমাকে বলা হয় যে আই এম অ্যান সিনসিয়ার আর্টিস্ট, তাহলে ইয়েস, আই লাভ মাই ক্রাফট। আর আমি চেষ্টা করি যে যতটুকু আমি করছি ততটুকু যাতে দর্শক 5 মিনিট হলেও বসে দেখে, সেটা ভালো হোক খারাপ হোক, আলোচনা সমালোচনা, বসে যাতে দেখে। ঠিক। আচ্ছা, তোমার অ্যাক্টর হিসেবে তোমাকে একটা মানে যারা পরিচালক তারা নিজেদের মতো করে রেকগনাইজ করেছে যে স্বস্তিকা দত্ত একজন ভালো অভিনেত্রী। হ্যাঁ, এইটা কবে মানে রিয়েলাইজ করেছে? অনেকেই আমার মনে হয়, আমার সঙ্গে কথা হয়, অনেকেই বলেছে না ও খুব ভালো অভিনেত্রী। প্লাস তোমার যারা মানে তোমার যে একটা পরিচিতি তৈরি হয়েছে, অবভিয়াসলি অভিনয় না থাকলে বা ওই অভিনয়ের
অভিনয়টা যদি ভালো না হয় লোকজনও বুঝে যায় আজকাল, সত্যিটা বুঝতে পারে যে ভালো অভিনেত্রী, খারাপ অভিনেত্রী, প্রেজেন্স, স্ক্রিন প্রেজেন্স ইত্যাদি ইত্যাদি সব নিয়ে ঘটনাটা ঘটে। এইটা কবে তুমি রিয়েলাইজ করলে যে হ্যাঁ লোকে না আমাকে একটু ভালো অভিনেত্রী বলছে, লোকজন আমার কাজ পছন্দ করছে, এটা কোন সময় রিয়েলাইজ করলে? যখন আমি স্পেন্সার্সে মা বাবার সাথে মাসকাবারি কিনতে যাই আর আমাকে কিনতে দেওয়া হয় না, দিদি একটা সেলফি, দিদি একটা সেলফি। না, মজা করছি। আসলে এটা তো ইজ এ পার্ট অফ দ্য সেটা তো ভালোই লাগে। দেখো আলটিমেটলি না, সেলফি কারা তোলে? সেলফি ওনারা তোলেন যারা এখনো নোকিয়ার পুরনো ফোন ইউজ করেন, মানে ভীষণ বয়স্ক আম্মা ঠাকুমা যাদেরকে আমরা বলি, তারা এসে বলে যে আমার নাতনির ফোন থেকে একটা ছবি তুলে দেবে। তখন গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে না, ওনারা যখন আমাকে টিভি সিরিয়ালে দেখছেন বা সিনেমায় দেখছেন বা ওটিটিতে দেখছেন, তার মানে আমি কিছু একটা করছি। আমাকে যখন লোকে ভালোবাসা দিয়ে বিরক্ত করছে, তার মানে আমি কিছু একটা করছি। এবং আমার কি মনে হয় এটা তো সত্যি কথা যে এই ভালোবাসাটা কি পেতে চাই না আমরা সবাই? একটা কাজ করার জন্য তো পেতে চাই, এটা অ্যাবসলিউটলি পেতে চাই, কিন্তু আমরা অনেকেই আছি যারা চাই হচ্ছে ওই ইজি মানির মতো। মানে কনসিস্টেন্সি, অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি। যেমন আমার একটা মজার ঘটনা আছে যে আমি কখনোই অভিনেত্রী হতে চাইনি। মানে আমি অভিনয়ের থেকে ভীষণ দূরে ছিলাম, কারণ আমি মাস কমিউনিকেশনের ছাত্রী এবং আমার খুব লিটারেচার নিয়ে পড়ার ইচ্ছে ছিল। তো আমি 1 বছর একটা ক্র্যাশ কোর্স করেছিলাম গ্র্যাজুয়েশনের পরে লিটারেচার নিয়ে, সেটা আর কন্টিনিউ হয়নি। আমার খুব ইচ্ছে ছিল আমি মাস্টার্স করব। তো বাবা বলেছিলেন যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছো, এবার চাকরি করো। তারপরে আমার ইচ্ছে ছিল যে আমি একটু ওই লিটারেচার নিয়ে কিছু পড়াশোনা করব। আমার কাছে সত্যি কথা টাকা ছিল না, এবং বাবা মার যেহেতু অনেকটা, মানে আমি যেই স্কুলে বা কলেজে পড়েছি সেগুলো সবকটাই ভীষণ নামকরা স্কুল এবং কলেজ। তো তারপরে আমার মনে হলো বাবাকে উপরি প্রেশারটা দেওয়া আর উচিত নয়। সেই মুহূর্তে আমারও টাকা পয়সা ছিল না, তো আমার আর লিটারেচার নিয়ে পড়াশোনাটা হলো না। অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিলই। আমার বাড়িতে অনেকেই থিয়েটারের সাথে যুক্ত ছিলেন, মানে ইট ওয়াজ আ ক্রিয়েটিভ ফিল্ড আর কি। আম্মা ফুড কর্পোরেশনে ছিলেন, প্রত্যেক বছর ওই গয়জু লাইকে বিভিন্ন বিভিন্ন চরিত্র হতেন সত্যজিৎ রায়ের। তো এইসব ছিল আমাদের বাড়িতে, ছোটবেলা থেকেই দেখে বড় হওয়া। আর আমার যেহেতু জন্মটা মুম্বাইতে, তারপরে বাবা ট্রান্সফারেবল জবের জন্য আমরা কলকাতায় শিফট করে যাই। তো কম বেশি আর কি দুটো ফ্লেভারই আছে, ন্যাশনাল রিজনাল দুটো ফ্লেভারই আছে। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে যে আমার না কখনোই অভিনেত্রী হওয়ার ইচ্ছে মানে হ্যাঁ, মানে ছোটবেলায় দেখছি সলমান খানকে, শাহরুখ খানকে, অমিতাভ বচ্চনকে দেখছি, সিনেমা চলতো, সিনেমার প্রতি ভালোবাসা যেটা আমাদের নরমালি হয় সেটা হয়েছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি দেখছি সবাইকে, প্রত্যেককে দেখি, কিন্তু আমি যে অভিনয়, আর আমি প্রেজেন্টেবলও ছিলাম না, মানে আমি একদমই এটা ছিলাম না। আই ওয়াজ 68 কেজিস। আমি আমার প্রথম সিনেমা যখন করি তখন মেরে কেটে আমি 65 কেজি হব, পারবো না আমি ছাড়তে তোকে যখন করি আমি। তো মানে আমি ভাবতেই পারতাম না, মানে ছোটবেলা থেকে আর কি তেল মেখে একদম, যে মাই মাদার ইজ পাঞ্জাবি, শি ইজ আ পাঞ্জাবি, বাবা বাঙালি, তো তেল মেখে একদম ওই চটি যেটা আমরা বলি সেরমভাবে আমি স্কুলে যেতাম। কিন্তু স্কুলে গিয়ে আর আমার মধ্যে না একটা ভীষণ লিডারশিপ ব্যাপার ছিল, আমি যেটা বলবো সেটাই ঠিক আর কি। স্কুলে আমি হচ্ছি ক্যাপ্টেন। হ্যাঁ, সারাটা জীবন স্কুলের যেটা প্রিফেস মনিটর হয় সেটা হয়েছি, এসছি আর কি। ফার্স্ট গার্ল কখনোই ছিলাম না, সবসময় লাস্ট বেঞ্চে বসতাম। কিন্তু পরীক্ষায় মোটামুটি আর কি কখনো গার্জেন কল করা হয়নি বাবা মাকে। তো হঠাৎ করে আমি জানি না, লাইফ টুক আ টার্ন আফটার গ্রাজুয়েশন নয়, যখন আমি হেরিটেজ থেকে পাস আউট, হেরিটেজ কলেজ থেকে পাস আউট, সেকেন্ড ইয়ারে যেহেতু আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতাম, আমার অনেক বন্ধুরা আছে যারা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, মিডিয়া প্রফেশনের সাথে যুক্ত ছিল, মিউচুয়াল ফ্রেন্ডস যেটা আমরা বলি আর কি। তো আমি 2013-তে আমি আমার বন্ধুর সাথে বালিগঞ্জ কালচারালে পুজো দেখতে গেছি। হ্যাঁ, তখন মানে একেবারেই প্রেজেন্টেবল নয়, তখন আমি সাউথ কলকাতার মধ্যবিত্ত বাড়ি স্বস্তিকা দত্ত গেছি। গিয়ে ওখানে একটা বুথ ছিল, আমি নাম নেব না, একটা বুথ ছিল, সেই বুথে আমি পাস করছি, আমার বন্ধুটা এই ছবি তোল মানে কেন হতো না বিউটি পেজেন্ট বুথ টাইপের ছবি তোল, আচ্ছা না না না, আমি
আই অ্যাম আ ভেরি শাই পার্সন ওকে, কিন্তু আচ্ছা। মানে হ্যাঁ আমি আসছি সেই কথা। তো মজার ঘটনা হচ্ছে ছবি টবি তুলেছে মানে হাসতে বলছে, আমি ক্যালানের মতন এরকম করে হাসছি আর কি। হয়ে ঠিক আছে। এবার আমি তো প্রচণ্ড, আর যিনি আমার সাথে ছিলেন তিনি ছেলে বন্ধু আর কি, হ্যাঁ তুই কেন কেন কিসের জন্য করেছিস হ্যাঁ করেছিস। আর সে আমার মায়ের নাম্বারটা দিয়ে এসছে, তখন আমার ফোন নেই, মায়ের ফোন, সমস্ত কিছু মায়ের ফোন নিয়ে খুটুর খুটুর রাত্রির 12টা-1টা অবধি চলে আর কি। পরে দুদিন পরে আমার মায়ের ফোনে সনদ ঘোষের ফোন আসে, ফটোগ্রাফার সনদদা, আচ্ছা, যে ও পুজো নন্দিনী হয়েছে 2013-র। মা বলছি কি করে এসেছিস? না আমি কিছু করিনি মা, ও নিয়ে গেছিল আমাকে। আর আমি দেখলাম বাবা মা ইজ ভেরি লাইক হ্যাপি, নিজেই গিয়ে বাবা নিজের বাবাকে মানে আমার দাদুকে বলছে দেখো 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 রাই, মানে আমার ডাকনাম রাই, দেখো দেখো রাই এটা করে এসছে, সিলেক্ট হয়েছে। হ্যাঁ, বাবা আবার পরের দিন গাড়ি মুছছে যে আমাকে নিয়ে যাবে, আমরা ম্যাগাজিন শ্যুটের জন্য যাব। ম্যাগাজিন ছিল একটা, ম্যাগাজিনের কভারের জন্য শ্যুট করতে হতো। তো তখন পুজো ভ্যাকেশন চলছিল, গেলাম প্রথম ইন্ডাস্ট্রিতে পা দেওয়া ফটোশ্যুটে। বাবা মা মেকআপ রুমে অপেক্ষা করছে, আমাকে ভাগ্যশ্রী সাজানো হয়েছে, मैंने प्यार किया, সে হাতে কবুতর দিয়ে। তো দিস ওয়াজ হাউ আই কেম আচ্ছা ইন দি পিকচার। তো এবার তোমার এটা হওয়ার পর তোমার নিজের কিরকম ফিল হচ্ছিল? মানে এই দেখো, যে কোনো আমাদের মনে হয়, আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই কোথাও না কোথাও আমাদের সিনেমার প্রতি ভালোবাসা তো থাকেই। মানে খুব কম মানুষ, বা আমার মনে হয় নেই প্রায়, যে নাকি সিনেমা দেখতে ভালোবাসে না। না না একদম মানে নেই, মানে নেই নেই এই পৃথিবীতে মনে হয় ওইরকম কোনো মানুষ নেই। বিশেষ করে ভারতবর্ষের যা ছবি, যেখানে আমরা খুবই সেলিব্রেট করি সিনেমাকে ইন এভরি ওয়ে। তো আমার মনে হয় প্রত্যেকেরই কোথাও না কোথাও একবার না একবার তো মনে হয়েছে যে আমিও একবার স্ক্রিনে, মানে আমারও ছোটবেলায় মনে হয়েছে যে আমিও হিরো হতেই পারি এক সময়। সেটা হয়নি কোনোদিন তোমার? বিশ্বাস করো স্যার, আমার না ছোটবেলা থেকে আমি ভীষণ লুনার বলবো না, আমি না ভীষণ নিজের সাথে নিজে বড় হয়েছি। আচ্ছা, মানে একা একার একটা জগৎ ছিল একদম, মানে সেই জগতের মধ্যে অ্যাম্বাসেডর করে পুজোর সময় দাদু আম্মা বাবা মার সাথে ঠাকুরও দেখতে যাচ্ছি, সবই করছি, বাট আমার জগৎটা না খুব নিজের মধ্যে। তো আমি কখনো না ফিউচারে আমি কি হব ভাবিনি। যেমন আমাদের স্কুলের পাশে ফ্র্যাঙ্কফিন ছিল, হ্যাঁ আমি লিসে থেকে পাস আউট, তারপর মডার্ন একাডেমি, আমাদের স্কুলের পাশে ফ্র্যাঙ্কফিন ছিল। আমি দেখতাম বেশ সুন্দর সুন্দর মেয়েরা ছেলেরা এরকম ট্রেনিংয়ে যাচ্ছে বেরোচ্ছে। হঠাৎ করে একদিন মনে হলো যে আমি এয়ার হোস্টেস হব। আবার তখন অনেক নাম করা জার্নালিস্ট তখন টিভিতে নিউজ করতেন, ন্যারেট করতেন, পড়তেন। আমি বাবা মার সাথে বসে, দাদু আম্মার সাথে বসে আছি, হঠাৎ করে মনে হলো আমি জার্নালিস্ট হব। ঠিক আছে, মানে এটা আমি বলছি ক্লাস 9-10, মানে আইসিএসসি এক্সামিনেশনের আগে। হ্যাঁ, আমার কখনোই না নিজেকে অভিনেত্রী হিসেবে আমি ভাবিনি আমি, কারণ আমার লাইফে না কিছু ভাবার আগেই বড় বড় ইনসিডেন্টস হয়ে গেছে। আমি প্ল্যান করার সময়টাই পাইনি, মানে যেই বয়সটা যেখানে বিশেষ করে সাউথ কলকাতার, আমি আরও বেশি সাউথ কলকাতা কেন বলছি, কারণ কি সত্যি কথা আমাকে তো কোনো স্ট্রাগল করতে হয়নি। আমার বাড়িতে বাস আসতো, আমি স্কুলে যেতাম, বাড়ির সামনে বাস নামাতো, হ্যাঁ গাড়ি আসতো, টিউশনে যেতাম, গাড়ি করে ফিরতাম আর কি। মাঝে মাঝে অটো বাস ট্যাক্সি করতে হতো, মা ছিল, স্ট্রাগল সেভাবে করতে হয়নি, তাই আমি সাউথ কলকাতা বলছি। তো আমি না কিছু ভাবার আগেই, লাইফে কিছু প্ল্যান করার আগেই না এভরিথিং হ্যাপেন্ড। আচ্ছা, এই যে ঘটনাটা যেটা বললে, যেটা ওই পুজো নন্দিনী হলো, হ্যাঁ, হাউ ডিড ইউ ফিল? মানে তোমার মধ্যে কি ফিল হচ্ছিল? মানে আচ্ছা এটা কি করে হয়ে গেল? হ্যাঁ মানে আমি তখন মাথা চুলকোচ্ছি, যে দাঁড়িয়ে আছো ভাগ্যশ্রী হয়ে, মাথা চুলকোচ্ছি, আর আমার অসহ্য লাগছে, আমার কাজল ঘষছে, আমাকে রুজ ঘষছে, আমার চুল স্ট্রেট করছে, গরম লাগছে, হিট দিচ্ছে, মানে আমি নই এটা। মানে আমি একটু ছোট থেকেই একটু টমবয়স, কিন্তু দেখাতাম আর কি ওই শক্ত বাইরে থেকে, কিন্তু ততটাই নরম ভেতর থেকে আর কি। হোয়েট হয়ে গেল আমার না, ওই সিঙ্কিন হচ্ছে না ব্যাপারটা, যে কি একটা হয়ে গেল। মানে আমি তখন জানিও না যে যিনি আমার ছবি তুলছেন তিনি দি সনদ ঘোষ, আমি জানিও না। তারপরে গ্র্যাজুয়ালি যখন আমি আসা শুরু করলাম, না হলে প্রথম ছবি
একটা একটা বিউটি পেজেন্টে দেখ আমি উঠলাম, নাম গেল আমার বিউটি পেজেন্টের পরে, সেখান থেকে রাজ চক্রবর্তী আমাকে দেখলেন, রাজদা আমাকে দেখলো। আর আমি যেখানেই যাই আমি ওনার নামটা বলি, কারণ ওনার জন্য বোধহয় আমি এই পডকাস্ট চ্যানেলে বসে আছি। তো রাজদা আমাকে দেখলেন, দেখে আমি অফার পেলাম পারবো না আমি ছাড়তে তোকের, মানে রাজ চক্রবর্তী সিনেমা। হ্যাঁ মানে রাজ মানে আমার মা বলছে তুই বুঝতে পারছিস নামটা কে, তুই জানিস রাজ চক্রবর্তী। হ্যাঁ, আর আমার মা পাঞ্জাবি, সুতরাং মা একটু ন্যাশনাল জিনিস বেশি দেখতো, রিজনাল জিনিস কম দেখতো, ঠিক আছে। হ্যাঁ, আর আমার বাড়ি থেকে না হ্যাঁ হ্যাঁ গিয়ে কর 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 কর, কোনো অসুবিধা নেই, কর কর। একটা হয় না যে ভয় লাগছে বাবা মার, কারণ কি হয় সবার তো আমাদের জগতের প্রতি খুব একটা ভালো আইডিয়া নেই। আমরা যারা কাজ করি তারা আমরা জানি যে যতটা আপনারা বলছেন ততটা খারাপ নয়, এটা যে কোনো এমএনসির মতন এটাও আমাদের কাজ আর কি। হ্যাঁ, কিন্তু মাই পেরেন্টস দে ওয়ার ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, মানে ওরা সবসময় মোটিভেট করেছে আমাকে। কোথাও কিন্তু এরকম না যে বাবু একা যাচ্ছিস চল আমরা যাব। তো আমার যখন লুক সেট হচ্ছে পারবো না আমি ছাড়তে তোকে, মানে আমি না এরকম হুব্বার মতন বসে আছি যে কি হচ্ছে আমার সাথে, তখন তুমি ব্যাপারটা সেটিং করতে পারনি তোমার মধ্যে। হ্যাঁ, মানে রাজ চক্রবর্তীর, সুরিন্দর ফিল্মস আর শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মতন ব্যানারে আমি হিরোইনের মতন একটা ক্যারেক্টার পেয়েছি আমি, সেখানে আমাকে লঞ্চ করা হচ্ছে, মানে মানে আমার তো ওটার মধ্যেই ঢুকে থাকা উচিত। আমি তখন ভাবছি যে আমি কতক্ষণে বাড়িতে গিয়ে ভাত মেখে বসে খেয়ে একটু ঘুমোবো, আমি এতটাই ল্যাদ করছিলাম আছিও। বাট ইট অল হ্যাপেন্ড। প্রথম ছবি হলো, সবটা ঠিকঠাক হলো, এবং আউটডোরে কিন্তু আমি একা গেছি, আমার বাবা মা যায়নি। জীবনের প্রথম বাইরে যাওয়া, মানে এতটাই আমাকে লিবার্টিটা বাড়ি থেকে দেওয়া ছোট থেকে। মানে আমার বাবা সবসময় একটা জিনিস বলে যে আঙুল ধরে রাখলেই যে প্রোটেক্ট করা হয় সেটা নয়, আমরা আছি পেছনে দাঁড়িয়ে, তুমি হ্যাঁ তুমি হাঁটো, আমরা আছি পেছনে দাঁড়িয়ে। ভালো কথা হয়ে গেল। এইবার নেক্সট ওয়াট রিলিজ হয়ে গেছে, প্রিমিয়ারে পৌঁছেছি লেট করে। প্রথম এই কথাটা বললে তো, এই কথাটার মধ্যে একটা ছোট্ট কথা যদি অ্যাড করে দিই, কারো একটা কাছ থেকে শুনলাম এই রিসেন্টলি, আঙুল ধরে থাকাটা বাচ্চাদের জন্য, যতদিন তুমি আঙুল ধরে আছো ততদিন বাচ্চা হাঁটা শিখবে, তো আঙুল না ছাড়লে দৌড়তে শিখবে না। অ্যাবসলিউটলি, তো দিস ইজ দ্য এক্সাক্ট কথা। মানে আমি যদি আমি মা হলে আমি তো আগে এই কথাটাই মানে শেখাবো আর কি বলবো। আবার কামিং ব্যাক টু মাই ফার্স্ট প্রিমিয়ার, প্রচন্ড বকাবকি খেয়েছিলাম, কারণ আমি প্রিমিয়ারে এত রকম ভাবে চুল টং, এত সাজা, এত এই এত ওই, আমি প্রিমিয়ারে দেরি করে প্রথম ছবির প্রিমিয়ারে দেরি করে পৌঁছেছি। বাট মানে কিরকম একটা না, এখনো আমি আমার ছবি প্রিমিয়ারে দেখি না। আমি শুধু ছবি প্রিমিয়ারে বলবো না, আমার না নিজেকে স্ক্রিনে দেখতে ভীষণ লজ্জা লাগে। আই এম ভেরি শাই পার্সন, মানে আমি ভীষণ একটু কি বলবো, একটু সিটিয়ে যাই আর কি, যে নিজেকে দেখাচ্ছে, মানে সেটা টেলিভিশন, সেটা ওটিটি, সেটা সিনেমা, আমি একটু ঘরে ঢুকে যাই আর কি। তো সেম হ্যাপেন্ড উইথ মি পারবো না আমি ছাড়তে তোকের সময়। একটা ছবি হয়ে গেছে, কিন্তু তারপরে আমাকে রাজদা হঠাৎ ফোন করে বললো যে তুই কি অভিনয়টা করবি। আচ্ছা, এই একটা জিনিস শুধু জিজ্ঞেস করি, যখন তুমি অভিনয় করছিলে তার আগে তো তোমার অভিনয়ের কোনো অভিজ্ঞতা ছিল না? আমি প্রথম দিন আমি আমাদের বোলপুরে শুটিং হচ্ছিল, বোলপুর মে জুন মাসে। আমাকে সাইকেল চালানোর সিন, আমি সাইকেল চালাতে জানতাম না। গাড়ি ঘোড়ায় ঘুরে বেরিয়েছে, অটো রিক্সায় ঘুরে বেরিয়েছে, জানি না ভাই, যেটা জানি না সেটা জানি না। 1 মাস আগে সাইকেল বাড়িতে পাঠানো হয়েছে, বাড়ির সামনে রাস্তায় সাইকেল প্র্যাকটিস হবে, ঠিক আছে পাঠিয়েছে, সাইকেল প্র্যাকটিস করছি। রাজ চক্রবর্তী বসে আছে ডিরেক্টরের চেয়ারে, রাজ চক্রবর্তী, আর আমার ইন্ট্রোডাকশন সিন সেটা হচ্ছে বোলপুরের রাস্তায় ভন ভন করে সাইকেল চালাতে হবে, স্ক্রিপ্টে আবার ভন ভন করে হাইলাইট করা, বেশ জোরে সাইকেল চালাতে হবে। ফার্স্ট শট, আমি ক্যামেরার কোনটা লেফট কোনটা রাইট জানতাম না, হাউ টু অ্যাক্ট আমি জানি না, হোয়াট ইজ অ্যাক্টিং আই ডোন্ট নো, আমার স্ক্রিপ্ট মুখস্থ হচ্ছে না, ইম্পসিবল, আমাকে একটা লাইন করে করে রেকর্ড করা হচ্ছে, আমি হেডফোন আছি, আমি সেরকম ভাবে করে পড়ছি, আই ডোন্ট নো এনিথিং। স্ক্রিপ্টে লেখা ভন ভন করে সাইকেল চালাতে হবে, এবার সবাই, আর বোলপুরে সেরকম ওই লালমাটির রাস্তা আর কি, এরকম তো আর পিচের রাস্তা নয়, স্বস্তিকা রেডি, আর তারপরে সালোয়ার কামিজ ছিল এরকম ভাবে চুল, মানে একটা বিতিবিচ্ছির সুন্দর ব্যাপার একটা আমার জন্য,
স্বস্তিকা রেডি তো আমি হ্যাঁ মানে আমার ছোটবেলা থেকে যে যা করবি কনফিডেন্টলি ঝুঁকেগা নেই আর কি ব্যাপারটা, ভুল করলেও কনফিডেন্টলি স্বস্তিকা চালাতে হবে, কিন্তু তারা এডিট যারা ছিল হ্যাঁ হ্যাঁ চালাতে পারবো সামনে রাজদা মাইকের। আর তখন রাজদা ডিরেক্টরের চেয়ার, এটা স্যার তুমিও রিলেট করতে পারবে, একটা ডিরেক্টরের চেয়ার একটা আলাদা গলা বেরোয় আর কি একটা প্রত্যেকটা মানুষের। রাজদা রোলিং অ্যাকশন, আর আমি জয় জগন্নাথ, ফ্রেমে আমি নেই। আচ্ছা, কিন্তু সাইকেল চলছে কি, কোথায় তুমি? ফ্রেম, আই এম নট দেয়ার ইন দি ফ্রেম। আচ্ছা, সবাই স্বস্তি কোথায়, এই তো শুরু হয়েছিল তো সাইকেল। দিস ইজ মাই ফার্স্ট শট লাইফে অ্যাজ অ্যান অ্যাক্টর। এটার উপরে ডিপেন্ড করছে যে স্বস্তিকা ব্র্যান্ড হতে পারে কি পারে না। ফ্রেমে তুমি নেই, ফ্রেমে আমি নেই, কাট 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 চারিদিক থেকে ঝোপের মধ্যে আমি আর আমার সাইকেল। This is how it started. বাপরে, This is how it started. আচ্ছা, দুদিন নো শুটিং। আচ্ছা, দুধ পরে আমার এখনো আমার এখানে আই হ্যাভ আ লাইক থিং, আমার হ্যাঁ আমার পায়ের বিশালভাবে চোট পেয়েছিল। মানে আমি তো ওই রানওয়ের মতন স্পিডটা নিয়েছি অনেক দূর থেকে, এবারে স্পিডের সাথে একটা পয়েন্টে এসে সিঙ্কে আমাকে ডায়লগও বলতে হবে, আমাকে গাড়িটাও চালাতে হবে। এবার তো প্রো নই, প্রো কি কিছুই নই তখন, ঝোপে জীবন শুরু ঝোপ দিয়ে। এবার তারপর দুদিন 3 দিন শুটিং বন্ধ, দুদিন বন্ধ ছিল, বনি কৌশানীর শুট হচ্ছিল। ও আচ্ছা, তারপর তুমি ওখানে ছিলে এবং তারপর পা ঠিক হলো, তারপরে ভনভনটার ভনভন হলো না, ভনভন হলো কিছু একটা হলো, বেশ হলো আর কি। আচ্ছা, এবার তুমি অভিনয় করতে করতে প্রথম কাজ করলে, অভিনয় করতে করতে মানে প্রথমে তো বুঝতে পারতে না, মানে বোঝা তো সম্ভব না, তার আগে তোমার সঙ্গে কোনো কানেকশন নেই অভিনয়ের, কিছু করনি তার আগে অভিনয়ের হিসেবে। তো হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড যে তুমি কিভাবে করবে অভিনয়টা, মানে কি করে অভিনয় করবে বা কি করে ডায়লগ বলবে, কি করে রিয়াক্ট করবে, হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? আমাকে যখন স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল, পারবো না আমি ছাড়তে তোকে, মানে আমি তো জানি না যে কিভাবে, আমি জানি শুধু বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয়, বন্ধু বান্ধবদের সাথে কিভাবে কথা বলতে হয়, ম্যাক্সিমাম বয়ফ্রেন্ডের সাথে কিভাবে, যার ওই সময় যেরকম প্রেম থাকে আর কি, কিভাবে কথা বলতে, এর চেয়ে বেশি তো আমি কিছু জানি না, যে ক্যামেরার এভাবে তাকে কথা বলতে আর না এভাবে তাকে কথা বলতে, কিভাবে তাকে, আমি কিচ্ছু জানি না। তো ওয়ার্কশপ ডেফিনেটলি হয়েছিল। আর আমি একটা কথা বলতে চাই, আমি প্রচণ্ডভাবে ওয়ার্কশপ এবং অডিশনে বিশ্বাস করি। আচ্ছা, ভীষণভাবে বিশ্বাস করি, প্রচণ্ডভাবে ভালোবাসি আমি ওয়ার্কশপ এবং অডিশনটা, বিকজ ওয়ার্কশপ প্রচণ্ড হেল্প করেছিল আমাকে। এবং আমার এখনও মনে আছে, রাজদার পুরনো অফিসে, রাজদার কেবিনে আমি, বনি কৌশানী, আমরা 3 জন এভরি অল্টারনেট ডে গিয়ে আমরা ওয়ার্কশপ করতাম, আমরা লাইন্স প্র্যাকটিস করতাম। মানে এরকম নয় যে স্ক্রিপ্ট পেয়েছি পরের দিনে, বিকজ অলরেডি বনি তখন হি ইজ আ ফিল্ম ওল্ড, অলরেডি ওর বরবাদ হয়ে গেছে, ইটস হিজ সেকেন্ড মুভি, আর আমার আর কৌশানীর ফার্স্ট মুভি, তো অবভিয়াসলি আমাদের সেই ট্রেনিংটা দরকার, সেটা পুরোপুরি ভাবে হ্যাঁ তোমরা করেও ছিলে আর কি, আমরা করেও ছিলাম। এবং ওই যে আবার একটা কথা ঘুরে ফিরে যাই ওই সিনসিয়ার অভিনেত্রীতে, যে ইউ হ্যাভ টু নো দ্য স্ক্রিপ্ট অ্যাজ দি ব্যাক অফ ইয়োর হ্যান্ড। ঠিক, মানে তোমাকে স্ক্রিপ্টটা খুব ভালো মুখস্থ করতে হবে। এবং যেহেতু আমি লিটারেচারের স্টুডেন্ট ছিলাম, কিছু মাস ছিলাম, এবং স্কুল লাইফ থেকে লিটারেচারটা স্ট্রং ছিল, আমার মুখস্থ বিদ্যাটা এখনো অবধি ঠিকঠাক আর কি, খুব একটা ভুলি না, কিন্তু আমার মধ্যে একটু কনফিডেন্সের অভাব। এটা সবার থাকে গো, এই কনফিডেন্সের অভাব। আমার মনে হয় আমি একটু ভয় পেয়ে যাই, মানে আমি দেখেছি, আমি হয়তো কথাও বলছি ঠিকঠাক, হয়তো সবটাই করছি ঠিকঠাক, কিন্তু আই নিড আ কনস্ট্যান্ট ভ্যালিডেশন আর কি, আই নিড হ্যাঁ হচ্ছে ঠিক হচ্ছে, কর ঠিক হচ্ছে হবে কর না কর, মানে এইটা আমার একটু জীবনে সব ক্ষেত্রে দরকার পড়ে। মানে এর বেশি কিছু হয়ে, মানে বেসিক্যালি আমার 100-এর মধ্যে আমার কিন্তু 30%টা কনফিডেন্স, আর ম্যাক্সিমামটা কিন্তু ইনকনফিডেন্স এবং সেলফ ডাউট। হ্যাঁ, সেলফ ডাউটটা তো মারাত্মক। এই সৌরভের সঙ্গে কথা হচ্ছিল, সৌরভ এই কথাটা বলেছে। আমার মনে হয় কি, অঞ্জনদার সঙ্গেও কথা বললাম, অঞ্জনদার কেউ জিজ্ঞেস করলাম, আমার মনে হয়
যে কোনো আমরা আমরা যে যখন এমন একটা কাজ করি যেটার সঙ্গে যেটা যেটা কি বলতো একটা অন্য রিয়েলিটিকে ক্রিয়েট করতে হয় তো আমাদের, আমি অ্যাজ এ মেকার, তুমি অ্যাজ এন অ্যাক্টর, তুমি যখন অ্যাক্টর হিসেবে একটা অন্য চরিত্র হচ্ছ, সেটা তো একটা বড় রেসপন্সিবিলিটি না? এইরকম একটা বড় রেসপন্সিবিলিটি যখন মাথায় আসে, আমার মনে হয় সেলফ ডাউটটা না ইজ এ পার্ট অফ ইউর জার্নি। না কিন্তু আমার কি হয়, মানে এটা আমি বলবো যারা যারা এখন আমাকে দেখছো যে কোনো প্রফেশনেই যেই থাকতে পারো না কেন, নিজের আশপাশের লোকের উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যেও না যে সবসময় তোমার একটা ভ্যালিডেশন দরকার। রাইট, দ্যাটস ট্রু। তোমার সেলফ ভ্যালিডেশন দরকার পড়বেই আলটিমেটলি, নিজেকে নিজে ভ্যালিডেট করতে হবে। মানে এটা আমার প্রচন্ড, আমি ধরো কোনো সিন, আমি তো মানে এটা গেল আমার বড় পর্দার ঘটনা, আমার প্রথম ছবির পরে আমি যে অভিনেত্রী সেটা বুঝতে আমার আরো দুটো ছবি লেগেছে। মানে আমি প্রথম ছবিতে কিন্তু আমার ক্রাফটটাকে অ্যাডাপ্ট করিনি অবভিয়াসলি, কারণ তোমার তো তখনও আমি দোনামোনায় রয়েছি যে আমি কি অভিনয় করব না আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছি, আমি কোনো ক্যাম্পাসিং হচ্ছিল, আমি আই গট আ জব ইন ব্যাঙ্গালোর, আমি কি যাব গিয়ে কাজ করব না এটা করব ওটা কি করব, আমার তখন অলরেডি একটা ছবি হয়ে গেছে, কলকাতার বুকে বড় পোস্টার পড়ে গেছে। মানে কারণ মানে আমাকে না কোনো কিছুই খুব এক্সাইট করে না লাইফে। ও ওকে, আচ্ছা। না হলে অনেস্টলি স্পিকিং স্যার, আমার মতন একটা ওই বয়সী মেয়ে রাজ চক্রবর্তীর সিনেমায় কাজ করেছে, 6টা 6:30 শোতে তার মুখ দেখানো হচ্ছে, তার জীবনে এক্সাইটমেন্ট নেই। সে ভাবছে এক্সাইটেড ছিল না? আই ওয়াজ নট ভেরি এক্সাইটেড, আই ওয়াজ ঠিক আছে আর কি, ওকে ওকে, আচ্ছা, হ্যাপেনিং ওকে। মানে এটা আমার এখনো, আফটার ডুইং 7 মুভিজ, 6 OTTs and 6 mega serials, I am still ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে, ইটস পার্ট অফ মাই ক্রাফট। যেটা আমি বোধহয় এটাই পারবো, এর চেয়ে বেশি আর কিছু পারবো না, বা আমি এটাই করতে এসেছি। এটা কি, এটা এই যে তুমি বললে তোমার কয়েকটা ছবি লেগেছে, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট তুমি একজন অভিনেত্রী, হাউ দিস প্রসেস হ্যাপেন, মানে তোমার অভিনেত্রী হিসেবে নিজেকে আইডেন্টিফাই করার প্রসেসটা কি ছিল? ইন্টারনাল প্রসেস ছবি হলো, ঠিক আছে ওকে, তারপর কি এগোবো লিটারেচার নিয়ে, এগোবো না লিটারেচার নিয়ে, কয়েকটা দিন গেল, রাজদা ফোন করলো, ফোন করে একটা কথা জিজ্ঞেস করলো যে অভিনয় করবি? হ্যাঁ। আর আমি কিছু আই এম সো সরি যারা আমাকে দেখছেন, এটা আনফিল্টার স্বস্তিকা, আমি কোনো কাজ ভেবে চিন্তে করি না, তাই জন্য আমি বাড়িতে ভীষণ বকা খাই, এবং মাঝে মাঝে মা পাঞ্জাবি তো মাঝে মাঝে 2-1টা খাইও। আমি জীবনে কিছু ভেবে চিন্তে করি না। রাজদা ফোন করেছে, রাজদা বললো যে করবি অভিনয়? হ্যাঁ করব। ফোন রেখে দিল। একটি বড় চ্যানেল থেকে আমার কাছে ফোন এলো, নামকরা চ্যানেল থেকে আমার কাছে ফোন এলো, এরম একটা কাস্ট, এবং তারপরে আমার কাছে একটা সিরিয়াল এলো রাজদার প্রোডাকশনের, কাস্ট নাম শুনেই আমি হয়ে গেছি সে সুপ্রিয় দত্ত, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, বিশ্বনাথ বসু, আমাদের চৈতালি দি, তিতাস দি, মানে হিউজ কাস্ট এবং প্রত্যেকে আর কি মানে প্রতিষ্ঠিত এবং দারুণ অভিনেতা সবাই। অ্যাবসলিউটলি। অমিত সেনগুপ্ত ডিরেক্টর। প্রথম দিন শুটিংয়ে সিরিয়াল করতে হবে, কষ্টটা তখন কি হতো, সকালবেলা ঘুম থেকে উঠতে হতো, এইটা ছিল প্রথম লড়াই শুরু। সকালে সিরিয়ালে তখন 14 ঘন্টা 12 ঘন্টা ছিল না, লাসানি ওয়ানে 7 দিন বাড়িতে না ফিরে, 7 দিন বলবো না, 4 থেকে 5 দিন ওখানে থেকে শ্যুট করেছি। মানে তখন তো অতটা আর কি প্রো হয়ে যায়নি, তখন আর কি রাতের বেলা তিতাস দি খাইয়ে দিচ্ছে, চৈতি মাথায় হাত বোলাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, প্রথম সিরিয়াল দুগ্গা দুগ্গা, একটি জনপ্রিয় নামকরা চ্যানেলের। তারপরে ঠিক আছে হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে তখন, ভীষণ ওই শিডিউলটা না, ঠিক শরীর খারাপ হয়ে পড়ছে, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কখনো বাড়ি থেকে না এটা বলেনি যে ছেড়ে দে। আজ অবধি আমি আমার বাবা মার থেকে, বা মাই ফ্যামিলি কনসিস্টস অফ 3 people, মি, মাই প্যারেন্টস, দ্যাটস ইট। আম্মা দাদা চলে যাওয়ার পর থেকে বাবা মা কোনোদিনও বলেনি যে রাইট ছেড়ে দে, তোকে দেখতে ভালো না, ঠিক আছে ঠিক আছে শেখো, তুমি ইউ হ্যাভ চোজেন ইট, আমরা বলিনি তোমাকে গিয়ে, তুমি চুজ করেছো, তুমি চাইলে ফার্স্ট ছবির পরে তুমি নাও করে দিতে পারতে, যখন হ্যাঁ করেছো সেটা তুমি করে যাও, অ্যাবসলিউটলি করে যাও।
1 বছর হলো। সিরিয়ালটা বেশ ভালো চললো, খুব অন্যরকম স্টোরি ছিল। তারপর না এবার কীরকম ইচ্ছে করছে যে না এবার একটু বাড়িতে থাকবো। ওই যে অতদিনের একটা এক্সস্টন, হ্যাঁ এবার একটু বাড়িতে থাকবো, এবার ভাল লাগছে না, আর আমার পক্ষে আর আমি করবো, আর ভাল লাগছে না, আর হয়ে গেছে, আর ভাল লাগছে না। প্রত্যেক দিন 8টার সময় আমাকে দেখানো হতো টিভির পর্দা, হয়ে গেছে, আর ভাল লাগছে না। ফোন আসে আরটি সিনেমার জন্য। হ্যাঁ, নাম করা একটি হিরোর অপোজিটে সেকেন্ড লিডে। আমি এখনো অবধি যে কটা সিনেমা করেছি কোনোটাই লিডে করিনি। হ্যাঁ, আমি সেকেন্ড লিডে করেছি, আমি অভিনেত্রী হিসেবে করেছি, হিরোইন হিসেবে করিনি। তো আসে ফোন আসে, করব কি করব না, ঠিক আছে করব। মাথায় কিছু জানি না, কিছু চলছে না, মানে আমি না এরকম টাইপের মেয়ে। হ্যাঁ মানে আমি এরকম টাইপের মেয়ে। স্বস্তিকা যাবি? হ্যাঁ যাবো। গিয়ে কি হতে পারে তারপরে ভাববো আর কি। বুঝেছি। একটা সিনেমা হয়ে গেল হরিপদ ব্যান্ডওয়ালা, ঠিক আছে, অঙ্কুশের সাথে, নুসরত ছিল, হয়ে গেল। হরিপদ ব্যান্ডওয়ালা করে ফিরলাম ইয়েতে কলকাতায়। তারপরে ফোন এলো রাজদার হাউস থেকে, অভিমান, গ্রাসরুট থেকে ফোন এলো অভিমান, জিতের সাথে। আমি যখন হরিপদ ব্যান্ডওয়ালা আর অভিমানের মাঝের পিরিয়ডটায় স্ক্রিপ্ট রিডিং অ্যান্ড অন লিয়ে করছি আর কি, সব তো ওই হাওয়ার মতন, মানে ভেসেই যাচ্ছি, স্রোতের মতন ভেসেই যাচ্ছি, ঘটে যাচ্ছে কিন্তু অনেকটা কম স্প্যানের মধ্যে। তখন গিয়ে ওই কিকটা লাগলো, যে কি হচ্ছে ব্যাপারটা, ঘুরে ফিরে তো ওই একই জায়গায় চলে এসেছি, বেরোতে আর পাচ্ছি না, কোথাও ক্যাম্পাসিং এ যেতে পারছি না, বা কোথাও অডিশন মানে ইন্টারভিউতে যেতে পারছি না, ব্যাপারটা কি হচ্ছে তাহলে? কি এটাই আমার यही है सब कुछ, यही डेस्टिनी है, यही डेस्टिनी है। देन आई स्टार्टेड, এতদিন 70% দিচ্ছিলাম, এবার 100% দেওয়ার রেসে নেমে গেলাম। তুমি তো এবার মজাটা পাওয়া শুরু করলে। It took me to cinema and one mega serial to realize that I can be an actor. ইন্টারেস্টিং, কিন্তু বিষয়টা খুবই ইন্টারেস্টিং। কারণ বেশিরভাগ আমি যাদের সঙ্গে কথা বলি তাদের কি হয়, তাদের একটা ইচ্ছা থাকে কোনো একটা পয়েন্টে, ঘটনাটা ঘটেই যায়, ঘটনা তো কেউ ঘটায় না, ওটা নিজের মতো করে ঘটতে থাকে। কিন্তু বেশিরভাগের ইচ্ছে হয়েছে কোথাও একটা আনন্দ থেকে, তোমারটা প্রসেসের মধ্যে দিয়ে তুমি রিয়েলাইজ করতে প্রসেসের মধ্যে দিয়ে বুঝতে গেছো। অ্যাবসলিউটলি, মানে আমি এখনো বলি যে আমি ইন্ডাস্ট্রিতে এসে নিজেকে দিয়ে দিয়েছি। আর ইন্ডাস্ট্রিরও তো আমার প্রতি কিছু একটা দায়িত্ব আছে। একদম আর দিলে রিটার্ন দেবেই। অ্যাবসলিউটলি, মানে আমি স্যার কিছু পারি না অভিনয় ছাড়া। মানে আমি তো অনেক ওই বয়স থেকে অভিনয় করছি যেই বয়সে বন্ধুদের সাথে এক্সকারশনে যাওয়ার উচিত, বা ভ্যাকেশনে যাওয়া উচিত, বা পার্টি করতে যাওয়া উচিত বিভিন্ন পাবে ক্লাবে। আমি সেই বয়স থেকে অভিনয় করছি, কোনো ফিনান্সিয়ালি ক্রাঞ্চের জন্য নয়। মানে আমি পার্শিয়ালি সোনার চামচ নিয়ে জন্ম নেওয়াই মেয়ে, আমার কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল না কখনো। কিন্তু আমি যেই বয়স থেকে কাজ করছি, যেহেতু অনেক ছোট বয়স থেকেই কাজ করছি, মানে when I was I would say 15-16 আমি তবের থেকে কাজ করছি, তাই জন্য না এখন আমি অভিনয় ছাড়া কিছু বুঝি না, রাদার আমি অভিনয় ছাড়া কিছু পারি না করতে। মানে আমি ভাবতেই পারবো না, মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমাকে এমন অনেক ইন্টারভিউতে অনেকে জিজ্ঞেস করেছেন যে স্বস্তিকা ইফ নট অ্যাক্ট্রেস, যদি তুমি অভিনেত্রী না হতে তুমি কি হতে? আমার কাছে কোনো উত্তরই নেই, কারণ আমি তো কিছু ভাবিনি যে আমি কি হতে পারতাম, তার আগেই তো আমার জীবনে ঘটনা ঘটে গেছে। এবং তুমি যে বললে তুমি তো বিরাট ভেবে কিছু করো না, তো অটোমেটিক্যালি ঘটতে গেছে, তুমি জাস্ট ডিসিশন নিয়েছো, হ্যাঁ করেছো, অ্যাবসলিউটলি। এখনো অবধি আমি বলবো যে বাইরের স্বস্তিকা দত্ত এতটাই কনফিউজড একটি মেয়ে, কনফিউজড আমি জানি না মানে আমি যদি ঠিক ডিফাইন করছি কিনা নিজেকে, কিন্তু আমি কিছু ভেবে করি না, তার ফলে আমি অনেক ঠকেছি, শিখেছি। আমি কিছু ভেবে করি না, একেবারেই ভেবে করি না। সেটা তুমি এখনো এরকম জায়গায় পৌঁছোনি না আমাকে ভেবে করতে হবে না, আমি জীবনে আসবে। আমি বাইরে থেকে ভীষণ ম্যাচিওরড হতে পারি, কিন্তু আমি খুবই ইম্যাচিওরড ভেতর থেকে, ভীষণ ইম্যাচিওরড। এবং আমার জীবনে পেশেন্স কম। এটা নয় যে কাজের প্রতি যে কেন কাজ হচ্ছে না, আমি জানি যে হয়ে যাবে, ইন্ডাস্ট্রিতে সবার চরকা ঘোরে। একদম। এবং যদি যেটা একটু আগে বললে
তুমি যদি নিজের সম্পূর্ণটা দাও, ইন্ডাস্ট্রি উইল গিভ ইউ ইন রিটার্ন। অ্যাবসলিউটলি। যে কোনো কাজ, ইন্ডাস্ট্রি বলে বলছি না, যে কোনো কাজ, হ্যাঁ যে কোনো কাজ। কিন্তু আমার আমি ভীষণ ট্রিগার হয়ে যাই ছোট ছোট ব্যাপারে। আচ্ছা, আমার হয়তো 10 দিন আমি খুব খুব ভালো ফুরফুরে মুডে রইলাম, আবার ইট টেকস মি 1 মিনিট টু গেট ট্রিগার। ওকে, আচ্ছা। সো আই অ্যাম আ ভেরি, আই উড সে আ প্রবলেমেটিক পার্সোনালিটি। আচ্ছা, প্রবলেমেটিক বলে কিছু হয় না। হ্যাঁ মানে বেসিক্যালি এক একজন মানুষ তার জীবন থেকে একরকম শিখেছে, আর তুমি তোমার মতো করে শিখেছো। তুমি প্রথম পপুলারিটি বুঝলে কবে, যে তুমি প্রচন্ড পপুলার হয়ে গেছো? ভজগোবিন্দ। হ্যাঁ, আমি জাস্ট বলে দিই, আমার বাড়িতে একটু আগে আমার হাউস হেল্প এসেছিল। তো হাউস হেল্প এসে তিনি বেরোচ্ছেন, বলে আজকে কে আসছে গো তোমার এখানে? উনি জানেন শুটিং হয় এখানে, কে আসছে গো? আমি বললাম আসছে স্বস্তিকা দত্ত বলে একজন অভিনেত্রী আছে, উনি আসছে। ও প্রথমে বুঝলো না। আমি বললাম ভজগোবিন্দ দেখতে, বলে কি ডালি? হাউ সুইট। আমি এইটুকু শুধু শুনলাম, আমি বুঝলাম। আমি নিজে যেহেতু খুব একটা সিরিয়াল দেখি না, তো আমি জানি না, আমার মাও খুব একটা দেখে আমি না। দেখি না সিরিয়াল। তো আমি বুঝলাম যে তোমার চরিত্রটা অ্যাকচুয়ালি খুবই পপুলার একটা চরিত্র। এই ভজগোবিন্দর ব্যাপারটা কিভাবে হলো, আর পপুলারিটিটা তো পপুলারিটিটা তো আমি ওনার মুখ থেকে শুনেই বুঝতে পারলাম যে এই ডালি বলে চরিত্রটা বেশ পপুলার হয়েছিল। এই যে পপুলারিটিটা, এটা তুমি প্রথম বুঝলে কবে? যে না, আমি না প্রচণ্ড পপুলার হয়েছি একটা একটা শ্রেণীর মানুষের মধ্যে, এটা কবে বুঝলে? আমি তো নিজে যে মানে আমি যে পপুলারিটিটা অর্জন করেছি, আমি সেটাই আমার মধ্যে এখনো সিঙ্ক ইন করেনি সত্যি। আমি 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 আমাকে যদি অনেকে আছেন যারা ফাট করে করে নিজের বন্ধুর সাথে, নিজের প্রেমিকের সাথে, অনেক সময় নিজের মা বাবার সাথে বলে ফেলে না তুমি জানো আমি কে, এইটা আমার মধ্যে আসেই না। তো সেটা একটা জিনিস, যে আমি যে পপুলার সেটা আমি বোধহয় বুঝিনি। আমি কবে বুঝলাম যে মানুষ আমার সিরিয়ালটাকে দেখে, আমার চরিত্রকে দেখে, সেটা হচ্ছে একজনের নাম না নিয়েই আমি মানে কখনোই ভজগোবিন্দর নাম নেব না, সেটা হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী। ওনার লেখা ভজগোবিন্দ সিরিয়াল, ইট ডিফাইন্স মাই ক্যারিয়ার, ইটস এ মাইলস্টোন। মানে আমাকে স্টার জলসা এমন একটা কাজ দিল, ভজগোবিন্দ ডালি যে ক্যারেক্টারটা, তারপরের থেকে তো আমি যে কটা সিরিয়াল দেখি বা যে কটা চরিত্র তারপরেও করেছি, সব কটাই ডালি গোছের আর কি দেখি। মানে ওই একটা জাদ্রেল মেয়ে, তাকে মানে ইয়েতে আনবে হচ্ছে গোবিন্দ বলে একটি কাজের হাউসহোল্ড ছেলে, সে আন্ডারডগ। হ্যাঁ একদম। এবং টিটোদার সাথে অভিনয় একই ফ্রেমে, দোলন দিচ্ছিল, কাঞ্চনা দিচ্ছিল, একসে এক অভিনেতা অভিনেত্রী। কি হলো, আমি না খুব আমি খুব আরেকটা জিনিস পছন্দ করি, সেটা হচ্ছে স্টেজ শোজ, মাচা যেটাকে আমরা বলি, যেটা একটু সাবার্বসে হয় আর কি, বিশেষ করে মেদিনীপুর, নদিয়া এইসব দিকে হয় পাবলিক অ্যাপিয়ারেন্সেসে। তো চোখের সামনে প্রথম দেখা 15,000 ক্রাউড রাত্রির 2:30টার সময়, দ্যাট ডে আই রিয়েলাইজ দ্যাট মাই ক্যারেক্টার হ্যাজ ডান সামথিং। এবং ওই উচ্ছ্বাসটা, ওই হ্যাঁ, এবং তার জন্য আমি 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 ভীষণ থ্যাঙ্কফুল তার জন্য স্টার জলসাকে এবং স্নেহাশিস চক্রবর্তীকে, যে দেখবি স্যার প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর জীবনে না একটা গেম চেঞ্জার। একদম ঠিক, একদম হয়, অবশ্যই, সেটা ছোট হোক সেটা বড় হোক। এবং শুধু অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে বলছি না, নর্মাল মানুষের ক্ষেত্রে হয়। অনেক সময় এটাও বলতে শুনেছি, বিয়ের পরে তোর ভাগ্য খুলে গেল, ঠিক এমন একটা চাকরি পেলো, পুরো লাইফ চেঞ্জ হয়ে গেল। তো এটা শুধু অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে না, এটা সাধারণ মানুষের সাথেও হয় একদম। এইরকম একটা গেম চেঞ্জার হচ্ছে আমার জীবনে ভজগোবিন্দ এবং ডালি। হ্যাঁ, মানে ওই যে স্টেজে উঠলাম আর পিপল শাউটিং ডালি ডালি ডালি, দ্যাট গেভ মি আ রিয়েলাইজেশন যে ক্যারেক্টার নে কুছ তো কামাল কিয়া হ্যায়। এই যে সাধারণ মানুষের মধ্যে পপুলারিটি, এই যে সাধারণ মানুষের ভালোবাসা, এটা না আমার মনে হয় খুবই, আমি ফিল করি খুব ব্লেসিং এর মতো। মানে আমি যতটুকু আমার দর্শকদেরও বলি যে আপনারা যে ভালোবাসাটা দেন না, মানে আমি দেখছি যে আমাকে, মানে আমার এই পডকাস্টটার প্রতি মানুষের ভালোবাসা, এবার আমার প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা তো আমার খুব ব্লেসিং এর মতো মনে হয়। এবং আমার মনে হয় যে এটা খুবই, মানে এটা খুবই লাকি মনে হয় আমাকে।
তোমার এই যে মানুষের ভালোবাসা পাওয়াটা শুরু করলে, এটা কি তোমাকে কোথাও চেঞ্জ করেছে? আমার মনে হয় তুমি যে বারবার বলছো যে তুমি খুব একটা বেশি কিছু এক্সাইটমেন্ট হয় না, বাট স্টিল একটা পপুলারিটি তো মাঝে মাঝে কিছু জিনিস তো মানে মানুষের মধ্যে কিকিন করে অনেক সময়। হ্যাঁ, কি হয়েছে আমার, অনেক রাতের বেলা বা অনেক দিনের বেলা বা অনেক বিকেলবেলা মনে হয় আর ভালো লাগছে না, এই র্যাট রেসে আর দৌড়তে পারছি না, আর দৌড়তে পারছি না বললে ভুল হবে, আর ভালো লাগছে না, লেটস আই ওয়ান্ট টু টেক আ গ্যাপ, আই ওয়ান্ট টু স্টার্ট, আমি লেখা শুরু করতে চাই। আমি মাঝে মাঝে বাড়িতে বসে একটু স্ক্রিবল করি। আমার দ্বারা বই পড়াটা হয় না, কারণ আমি বুকওয়ার্ম নই, আমি বেশিক্ষণ এভাবে করে বই পড়তে পারি না। আমি শুনি, যেমন ওই ফার্স্ট স্ক্রিপ্ট মুখস্থ করা নিয়ে আমি স্ক্রিপ্ট রেকর্ড করে শুনি আমি। আচ্ছা, হ্যাঁ, আমি একটু শুনতে পছন্দ করি। তো কিছু কিছু দিন যখন আর হবে না হয়, তখন মানুষের ব্লেসিংটার অ্যাকসেপ্টেন্সটা নেশার মতন কাজ করে। রাইট, কারেক্ট, একদম কারেক্ট। ফেমটা না, গ্লিটস অ্যান্ড গ্ল্যামটা কিন্তু নেশা নয়। নেশাটা হচ্ছে যখন তুমি একটা মলে ঢুকবে তোমার মিউজিক লঞ্চে, বা তুমি যখন স্টুডিও থেকে বেরোবে, বা তুমি একটা ধারাবাহিক করছো 7 মাস 8 মাস ধরে, সেই ধারাবাহিকের ক্যারেক্টারে লোকেরা তোমাকে পাড়ায় পাড়ায় মাচায় মাচায় চিনবে, ওটা হচ্ছে নেশা। গ্লিটস অ্যান্ড গ্ল্যামের কোনো নেশা নেই, কিন্তু ফেমের কোনো নেশা নেই। নেশাটা হচ্ছে মানুষের চিৎকারের, মানুষের অ্যাপ্রিসিয়েশনের, মানুষের ট্রোলিংয়ের, মানুষের কমেন্টসের, সেইটা আটকে রেখেছে। ট্রোলিং নিয়ে প্রশ্ন করলে অনেককেই জিজ্ঞেস করি, ট্রোলিংটাও অ্যাপ্রিসিয়েশন। ট্রোলিং তোমার সঙ্গে ট্রোলিং যখন প্রত্যেকটা মানুষের সঙ্গেই হয়, আমারও কিছু কমেন্টস তো আসেই যেগুলো ঠিক না, মানে অনেকেই বলে বেশি বকি নাকি আমি, দ্যাটস ফাইন, ঠিক আছে, কিন্তু একটা পয়েন্ট তো একটু তো মনে হয় মানে কোথাও একটা মাঝে মাঝে একদম শুরুর দিকে মনে হতো আমি কি ঠিক করছি, যেই ইনকনফিডেন্সের কথা তুমি বলছিলে, যেই সেলফ ডাউটের কথা বলছিলে, ওই সেলফ ডাউট তো আমার মধ্যেও আছে, মানে অবভিয়াসলি থাকবেই, ওটা কন্টিনিউয়াস একটা লড়াই নিজের সঙ্গে। ট্রোলিং কোনোভাবে এফেক্ট করতো তোমাকে প্রথম দিকে, বা এখন করে, বা কি, হাউ ডু ইউ হ্যান্ডেল ইট? আমি খুব স্পষ্ট কথা বলবো, ট্রোলিং আমি কিভাবে হ্যান্ডেল করি। খুব অনেকে তো অনেক রকম অনেক কিছু বলে, আমি অত ওয়ার্ড নিয়ে শিক্ষিত নই, আমি অত কিছু বলতে পারবো না। আমি যেই দেখি কেউ একটা খারাপ কমেন্ট করেছেন, বা যে কমেন্টটা আমার একদমই পছন্দ নয়, আমি কারুর দেখার আগে সেটা ডিলিট করে দিই। ওকে ওকে। আমি যেটার স্টার্টিংয়েই ফুল স্টপ দিয়ে দেবো, সেটা তো আর কন্টিনিউ হবেই না। রাইট, একদম দরকার নেই তো আমি যখন দেখছি যে আমার ছবিটা, আমার আজকের বক্তব্য আপনাদের অনেকের পছন্দ নাই হতে পারে, আমার একটি ছবি আপনাদের মনে হতেই পারে কেন এটাকে লাইক শেয়ার করব, রাইট, ঠিক আছে, আবার অনেকের হতে পারে যে বেশি বকছে এরকম একটা কমেন্ট দিয়ে দিলাম, বা অনেক রকমের পোশাক পরে আমাদের ফটোশ্যুট করতে হয়, সেই পোশাক নিয়ে কিছু কথা বলে দিলাম। তো আমি সবসময় চাই যে সেটা যেন ডিসকাশনের পাত্র না তৈরি হোক, লোকে দেখার আগে আমি ওটাকে একদম ফিল্টার করে ডিলিট করে দেব। আর ট্রোলাররা তো আমার ফ্যামিলি পিপল নয় না, একেবারেই যে ওদেরকে নিয়ে আমি ভাববো, একদমই ভাবার তো প্রশ্নই নেই, বন্ধু বান্ধবও নয় যে ওদেরকে নিয়ে আমি ভাববো। সুতরাং ওদের কথাটা এখান থেকে এখানে আর সিঙ্ক ইন হবে না, এখানে ইরেজ হয়ে যাবে। রাইট। সো কেউ দেখার আগে ওটা ডিলিট। আমার কাছে ট্রোলারদের উত্তর দেওয়ার এটাই হচ্ছে একটা পদ্ধতি। বেশ, এই যে সোশ্যাল মিডিয়া আজকের দিনে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকেই বলে সোশ্যাল মিডিয়া এই খারাপ, সোশ্যাল মিডিয়ার ওই খারাপ, কিন্তু আমার মনে হয় সোশ্যাল মিডিয়াকে আলাদা করে এখন, এটা তো একটা পার্ট অফ আস, মানে পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে, পার্ট হয়ে গেছে, মানে আমাদের কিছু করার নেই, আমাদের এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি আমরা যে এটা আমাদের জীবনের পার্ট। দর্শকদের কাছে আরো বেশি পৌঁছে যাওয়ার একটা মিডিয়াম এবং কানেকশনের মিডিয়াম। এখন মানুষ বেশি সোশ্যাল মিডিয়াতে কথা বলে রাদার দ্যান জেনারেল কনভারসেশনের চেয়ে। তোমার জন্য সোশ্যাল মিডিয়াটা কীরকম, এবং তুমি সোশ্যাল মিডিয়াটাকে কীভাবে দেখো, এবং তোমার কাছে রেলিভেন্ট থাকার চাপ, এটা আমি অনেককেই জিজ্ঞেস করি, তোমাকেও জিজ্ঞেস করছি, রেলিভেন্ট থাকার একটা চাপ আমাদের সবার মধ্যে এখন তৈরি হয়েছে বলে আমার মনে হয়, এটা তোমাকে কি করে এফেক্ট করে এবং হাউ ডু ইউ হ্যান্ডেল ইট? আমি কি এরপর একটা স্টেটমেন্ট বললে কাজ পাবো না, ব্র্যান্ডস পাবো না সোশ্যাল মিডিয়ায়? কারণ আমার যদি অপশন থাকতো আমি এক্ষুনি সোশ্যাল মিডিয়া অফ করে দিতাম। ইয়েস, আচ্ছা, মানে আমি স্টার্ট করেছিলাম সোশ্যাল মিডিয়া যখন অর্কুট ছিল, তারপরে ফেসবুক, 2011-তে ইনস্টাগ্রাম,
তখন খুব এস্থেটিক্যাল ছবি দিতাম, বসে আছি জানলা দিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টির ছবি, তাতে লাইকস আসতো 15টা 16টা, ঠিক আছে, সেটাই এক মানে বিরাট ব্যাপার, রাতের বেলা ও খুব ভালো, 2টো রুটি এক্সট্রা খাবো, এরকম একটা ব্যাপার। একদম। এখন যদি কোনো পোস্টে 15টা লাইকস আসে বা কোনো রিলসে 1500টা লাইকস আসে, আমার প্যালপিটেশন শুরু হয়ে যায়, আমার ম্যানেজারের ফোন আসা শুরু করে যে এটা রিচ হয়নি স্বস্তিকা, এটা ইনসাইটস হয়নি, আর একটু মন দিয়ে রিলসটা শ্যুট করো, আর একটু মন দিয়ে ফটোশ্যুট করো, প্রত্যেক মাসে একটা করে টাইম রাখো যেটাতে তুমি ফটোশ্যুট করতে পারবে ডিফারেন্ট চেঞ্জ করে ডিফারেন্ট পার্সোনালিটিতে। সেটা একদিকে খুব ভালো, কারণ প্রযোজনা সংস্থা বা পরিচালক বা কাস্টিংয়ে যারা রয়েছেন তারা আমরা কতটা ভার্সেটাইল অন স্ক্রিন সেটা দেখতে পারি বিভিন্ন ছবিতে। তো আমি সোশ্যাল মিডিয়াটা যখন শুরু করেছিলাম তখন এসব কিছুই ছিলেন না, বা তখনকার যুগে যারা আর কি, বা তখনকার দিনে, যুগে বললে হয়তো আমাকে অনেক বেশি এজেড শোনাবে, পাকা শোনাবে, তো তখনকার যারা অভিনেত্রীরা ছিলেন তখন তারা রিলসও শ্যুট করতেন না, বা তখন তারা একটা করে ফটোশ্যুটও প্রত্যেক মাসে শ্যুট করে ছবিগুলো দিতেন না। এখন যেটা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াটা হেল্পস আস টু ক্রিয়েট আওয়ার ওন ব্র্যান্ড, কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত, খুব ভালো ব্র্যান্ডস পাচ্ছি, ফ্যান পেজেস হচ্ছে, প্রচুর ফ্যান পেজ, মানে আমার তো মানে এখন আমি বলবো 50-60খানার ওপরে ফ্যান পেজ রয়েছে, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল যে আমি আজকে এখান থেকে ওখানে গেলে ওরা গেস হু করে দেয়, ওরা আমাকে বলে যে দিদি তুমি এখানে গেছিলে, দিদি ওখানে গেছিলে, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। কিন্তু I come from a generation বা I come from a background যেখানে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে আমার অভিনয়টা। আমি তো অনির্বাণদা বোধহয় তোমারই পডকাস্টে একটা কথা বলেছিলেন যে 2.5 ঘন্টার সিনেমা জায়গাটা কিন্তু কখনোই 15 সেকেন্ডের রিল নিতে পারবে না। একদমই তাই। আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে আমি অভিনেত্রী, আমি রিল নেত্রী নই, ঠিক, বা আমি ইনস্টাগ্রাম নেত্রী নই, সেইটা আমাকে মাথায় রাখতে হবে। এবং আমার কাছে সোশ্যাল মিডিয়াটা যেমন অডিয়েন্সের সাথে কানেক্ট করার একটা জায়গা, আবার একটা বার্ডেনের জায়গা, যে 6টার সময় আমাকে এই ছবিটা আপলোড করতেই হবে, আমাকে এই ইনসাইটসটা চেক করতেই হবে। যেমন রিশিডিউলিং অফ পোস্ট, এটা একটা অপশন আছে ইনস্টাগ্রামে, এটা আমি জানতাম না। 2-3 মাস আগে আমার যিনি ম্যানেজার, উনি আমার কাজ দেখেন, উনি আমাকে বলছেন যে স্বস্তিকা তুমি না তোমার পোস্টগুলো রিশিডিউল করো, যে এটা কি বস্তু, এটা কি হয় ভাই, এটা তো আমি জানি না। তখন উনি আমাকে বললেন যে তুমি ধরো মিস করে গেছো, অটোমেটিক্যালি তোমার এই 2টো ছবি চলে যাবে ইনস্টাগ্রামে 6টার সময়, কারণ রিচটা বেশি বাড়ে। ডেফিনেটলি বাড়ুক, কিন্তু আমি চাইবো দর্শককে আমি স্টার জলসা, সান বাংলা, কালার্স বাংলা, জি বাংলা যেখানেই অভিনয় করি না কেন, যেই সিরিয়ালই করি না কেন, বা যেই সিনেমাই করি না কেন, বা যেই ওটিটি ওয়েবই করি না কেন, দর্শক যাতে সেটা আগে দেখুক, রিলসটা পরে দেখুক। রিলসের জন্য যাতে ওটা না দেখে, না ওটা যাতে দেখে, এবং তার কারণ আমি তো রিলস নিয়ে আসিনি, বা আমি তো কোনোদিনও রিলস কে সূত্র বেঁধে বা ধরে তো কাস্টেড হইনি, এবং রিলস করতেও তো আসনি, তুমি তো অভিনয় করতে এসেছি। কিন্তু হ্যাঁ, আমার কাছে প্রচুর ন্যাশনাল প্রজেক্ট, আমি কোভিডের সময় প্রচুর ন্যাশনাল প্রজেক্টের অডিশন দিয়েছি বাড়িতে, সেলফ টেস্ট অডিশন যেটাকে বলি, তারা কিন্তু আমাকে থ্রু সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করেছে। সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ দর্শকরা, ন্যাশনাল দর্শকরা, রিজনাল অনেকে আমাকে চিনছে সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়ার যেমন একটা ক্রেডিট আছে, ডিসক্রেডিটও আছে, দুটোই আছে, কিন্তু ওই প্রেশারটা ফিল করতে ভালো লাগে না। আমার কোনো কিছুর প্রেশার নিতে ভালো না, আমার জীবনে একটু সবটা স্মুথ হবে, শান্তি, আমি আমার নিজের মালিক, আমার যেন মাথার উপরে প্রেশার না থাকে যে আমাকে একটা গ্ল্যামারাস ছবি দিতে হবে, বা আমাকে একটা ভীষণ আতেল রিল দিতে হবে, শাড়ি উড়িয়ে হাওয়া চলছে, এই চলছে ওই চলছে। আমার যখন দিতে মনে হবে আমি তখন দেব, সালোনা সাসাজন করতে হবে না। অ্যাবসলিউটলি। সো এইটা হচ্ছে মানে রিলস আমার জীবনের একটা অংশ, কিন্তু আমার জীবন নয়। রাইট, বুঝেছি। তুমি এইভাবে ব্যাপারটাকে দেখতে, এবং আমার মনে হয় এইভাবে দেখলে একটু শান্তিতেও থাকা যায়। হ্যাঁ, মানে আমি সোশ্যাল মিডিয়া কেন করি আমি বলছি। আমার সোশ্যাল মিডিয়ায় ভীষণ ওই একটা পেজ আছে, সেখানে খুব সুন্দর সুন্দর ম্যানিফেস্টেশন কোটস দেয়। রাইট, আমি ভীষণ কোটস পড়তে পছন্দ করি। মানে আমার একটা পুরনো ফোন আছে যেখানে প্রায় 2,500-3,000
কোটস আর কি, আমার ভীষণ কোটস পড়তে ভালো লাগে, Okay. আমি কোটস লিখি, আমার আচ্ছা, ভালো লাগে আর কি। আচ্ছা। তো আমার সেগুলো করি, কিন্তু সেগুলো করলে তো আর ইনসাইজ বাড়বে না, তো এইটাই হচ্ছে ব্যাপার। বেশ, এবার তুমি ম্যানিফেস্টেশনের কথা বললে, তার মানে তুমি ম্যানিফেস্টেশনে বিশ্বাস করো? প্রচন্ড। হাউ ডু ইউ সি ম্যানিফেস্টেশন? মানে অনেকেই এখন অনেকেই ম্যানিফেস্টেশনের কথা বলে হ্যাঁ, এবং বলে যে কোনো কিছুকে সত্যি সত্যি বিশ্বাস করে তুমি যদি সেটা চাও তাহলে পাওয়া যায়। সো এটা অনেক মানুষকে, আমি অনেক মানুষের সঙ্গে কথা বলতে আমিও খুব বিশ্বাস করি এটাতে। অনেক মানুষের সঙ্গে কথা বলে আমার মনে হয় তারা এটাতে অবিশ্বাস করে এবং মনে হয় না না এটা কি করে হতে পারে, আমি যা চাইবো তাই পেয়ে যাবো কি। মানে তোমার জন্য এটা কি, হোয়াট ইজ ম্যানিফেস্টেশন? প্রথমত আমি ম্যানিফেস্টেশনের ডেফিনেশন জানতাম না, আমি গুগল খুলে ম্যানিফেস্টেশনের ডেফিনেশনটা পড়লাম। পড়ার পরে আমার যেটা মনে হলো বাঙালি হিসেবে, যে আমার মনে হচ্ছে বৃষ্টি নামবে আজকে, আমি খুব চাইছি বৃষ্টি নামবে, ঠিক আছে, আমি কনস্ট্যান্টলি সেটা ভাবতে থাকি। এটা চলে আসে, ম্যানিফেস্টেশন আসে হচ্ছে সিক্রেটস বলে একটা বুকের সিরিজ আছে, সেখানে লেখা ছিল প্রথম সিরিজটায়, থটস বিকাম থিংস, ম্যানিফেস্টেশন ইজ নাথিং বাট হোয়াট ইউ উইল থিঙ্ক ইট উইল হ্যাপেন। তোমার থটটাকে না তোমাকে কনস্ট্যান্টলি জাগিয়ে রাখতে হবে নিজের মধ্যে, দিস ইজ ম্যানিফেস্টেশন। মাইন্ডফুল হতে হবে অ্যাবসলিউটলি, এবং থটগুলোকে প্রপারলি বুঝতে হবে। আমি চাইছি আমার একটা ভালো চরিত্র আসুক, আমি সবসময় এটা বলতে থাকি, আমি পাবো। বেসিক্যালি ইউ হ্যাভ টু বি পজিটিভ টুয়ার্ডস ইয়োর থিঙ্কিং, যে আমার যাতে এটা হোক। ভাবতে ওই মারা বলতো যে ভালো কথা বল, দেখবি কথা লেগে যাবে, দ্যাট ইজ ম্যানিফেস্টেশন। একদম, এটা ইংরেজিতে ম্যানিফেস্টেশন বলি ছোটবেলা থেকে, যেটা আমরা শুনে বড় হয়েছি, যে বাবু যেটা ভাববি সেটাই হবে। আরেকটা জিনিস বলতো, বাজে কথা বলিস না, হয়ে যাবে। অ্যাবসলিউটলি, এটাও একই জিনিস। আমার যেটা মনে হয়, আমার ম্যানিফেস্টেশন নিয়ে কি মনে হয় সেটা হলো, আমরা না অনেক কিছু চাই তো সবাই, আমরা অনেকে চাই যে এই জিনিসটা আমার সঙ্গে ঘটুক। অ্যাট দ্য সেম টাইম আমাদের মধ্যে একটা জাজ থাকে যে বলে না এটা তোর সঙ্গে হবে নাকি। ওই ডাউটটা তোমার ওই থটটাকে থিঙ্ক করে দিতে পারে না। তুমি যেটা বললে, এটা আমাদের কিছু অনেকের মধ্যেই সমস্যাটা আছে, আমরা কন্টিনিউয়াসলি ওই বিশ্বাসটা করে উঠতে পারি না যে এটা কি হবে। এই প্রশ্নটা চলে আসলে এই দোনামোনাটাই ইজ দ্য প্রবলেম। না হলে ম্যানিফেস্টেশন ইজ অ্যাজ সিম্পল অ্যাজ তুমি যদি প্রপারলি কোনো কিছুর উপর বিশ্বাস করো এই জিনিসটা আমার সঙ্গে ঘটবে, এই বিশ্বাসটা করে ফেলতে পারলে হয়ে যায়। তো তুমি তোমার লাইফে তার মানে একটুখানি পজিটিভ ভাবনায় করা শুরু করেছি, এই ম্যানিফেস্টেশন করা শুরু করেছি, কারণ মনে হলো যে পেয়েছো বা পাচ্ছো না, বাট পাবে। বাট যদি করতে পারো তাহলে এটা কিন্তু মানে এই জাস্ট পথ চলা শুরু করেছি, এবার দেখা যাক কি হবে। বেশ, আমার মনে হয় ক্ষতি নেই তো, মানে ঘুমানোর আগে বা খেতে বসার আগে বা স্নান করার সময়টুকুনি যদি আমি ভাবতে থাকি, কনস্ট্যান্টলি ওটা ভাবতে থাকি, কিন্তু হ্যাঁ এটা আমাকেও বুঝতে হবে যে বিকেল 6টার সময় আমি চাইবো যে সূর্য দগদগ করে আমার মাথার ওপরে জ্বলছে, ওই রকম ম্যানিফেস্টেশন করলে রাইট, একদম ম্যানিফেস্টেশনের মধ্যে রিয়ালিটিও থাকতে হবে। ঠিক, হঠাৎ করে আমি সিএম হয়ে যাব, এটা তো হবে না, কখনোই হবে না। তোমার নিজেকে অভিনেত্রী হিসেবে কোথায় দেখতে ইচ্ছা করে, মানে হোয়াট ইজ ইউর, মানে এটা কি কোথাও কোনোদিন ভেবেছো যে এরকম একটা জায়গা, সেটা তুমি যদি বলতে না চাও দ্যাটস অলসো ওকে, বাট এরকম কোনো জায়গা যে আমি না এইটা ইজ মাই লাস্ট গোল, এরপরে ওটা হয়ে গেলে আমার হয়ে যাবে, লাইফ থেকে যা চাওয়ার ছিল আমি পেয়ে যাব? আমার এটা বললে আমাকে দর্শকরা, আমি জানি না আপনারা ট্রোল করবেন কিনা, কিংবা সন্দেশ টিভিকে ট্রোল করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার ইচ্ছে যে 5 বছর পরে আমি আমার বাড়ির ব্যালকনিতে বসে একটা কফি নিয়ে আমার পার্টনারের সাথে গল্প করব, পরের দিন কল টাইম থাকবে। আচ্ছা, বেশ সিম্পল, ভেরি সিম্পল। আমি বিরাট কিছুতে বড় হইও নি, এবং আমার জীবনে না, আমার পকেটে 100 টাকা থাকলে আমি চালিয়ে নেব, আমার জীবনে একটু শান্তি আর ভালোবাসা না থাকলে আমার পক্ষে কাজ করাটা ভীষণ চাপের। বাট এমনও কিছু জীবনের ফেজ গেছে যেখানে আমি ভোর 4টে অবধি জেগে আছি, ঘুমোতে পারছি না, পরের দিন ঠিক 9:05 কল টাইমে পৌঁছে গেছি।
তো আমার পার্সোনাল লাইফ কখনো আমার প্রফেশনাল লাইফকে হ্যাম্পার করেনি, আর আমার প্রফেশনাল লাইফ কখনো আমার পার্সোনাল লাইফকে হ্যাম্পার করেনি। আমি যে এই 11 বছর কম বেশি টুকটাক কাজ করতে করতে কনসিস্টেন্টলি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার নামের পাশে ব্র্যাকেটে অ্যাক্টর বসে, সেটা তো আমি কখনো ভাবিনি। 5 বছর আগেও ভাবিনি যে 5 বছর পরে কি হবে, বা এখন বসে আমি অরুণাভ খাসনবিশের সাথে পডকাস্ট করবো, এটা তো আমি ভাবিনি, কোনোদিনও ভেবেছিলাম না, সেটা হয়েছে। তো আমার চাহিদাগুলো না খুব সিম্পল, খুব সিম্পল। আমার একটা বাড়ি হবে, এবং সেই বাড়িতে বসে আমি আমার ফ্যামিলি, আর আমি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ, আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন বাড়ি আমাকে ফিরে আসতে হবে, সেটা আমার নিজের বাড়ি হোক, সেটা আমার বাবার বাড়ি হোক, সেটা আমার বয়ফ্রেন্ডের বাড়ি হোক, বরের বাড়ি হোক, নিজের কাছের মানুষের কাছে আমাকে ফিরে আসতে হবে, এবং আমি যাতে একটু শান্তিভাবে ঘুমোতে যেতে পারি, ব্যাস। দিস ইজ হোয়াট মাই নেক্সট 5 years টার্গেট ইজ। বেশ। কারণ আমি যদি বলি আমার হোর্ডিংয়ে এরকম ছবি উঠবে, আমার এইটা উঠবে, তা আমি তো 5 বছর আগে কিছুই ভাবিনি। আমি তো 5 বছর আগে ভাবিনি যে আমি 6টা মেগা সিরিয়ালের লিড হব, বা আমি আলাপের মতন একটা সিনেমা করব, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের সাথে আমি ফাটাফাটির মতন একটা সিনেমায় বিকি সেন ক্যারেক্টারটা তুলে ধরতে পারবো। আমি তো কখনোই ভাবিনি এগুলো। তাহলে আমার ভাবনাটা সাধারণ হয়েই থাকুক। বেশ, মানে তুমি অত কিছু প্ল্যান করতে চাও না, সিম্পল লাইফ থেকে চাহিদাটা খুব সিম্পল। আমি শুধু একটা জিনিসই প্ল্যান করতে চাই যে আমার ফ্যামিলি, আমি যাদেরকে নিয়ে বাঁচবো তারা যাতে আমার সাথে থাকে, আর আমি যাতে আমার ফ্যামিলিটা খুব কারেক্টলি চুজ করি। বেশ। কারণ একটা কথা বাবা সবসময় বলে যে এইটা ভালো থাকলে না আলটিমেটলি এখান থেকে কাজ বেরোবে, এইটা একটু এরম হয়ে গেলে না এখানে সবটা ঘেটে যাবে। সো আগে এটা ঠিক রাখা দরকার। এটা ভেঙেছে থাক থাক, আমি এক্ষুনি নিরুপারায় হয়ে যাব। তুমি কি এমনি ইমোশনাল খুব মানুষ হিসেবে? হ্যাঁ, আমি অসম্ভব। তোমার কি মনে হলো এতক্ষণ কথা? অবশ্যই ইমোশনাল মনে হলো। আমার মনে হলো তুমি খুব মানে অন্ততপক্ষে প্রথম থেকে এই অবধি আস্তে আস্তে তোমাকে আরেকটু বেটার ভাবে বুঝতে পারলাম। আমার মনে হলো তুমি খুব ইমোশনাল, কিন্তু খুব পার্সোনালও বটে। হ্যাঁ, মানে তোমার ইমোশনটা খুব পার্সোনাল আর কি। মানে আমি আমার মন খারাপ, আমি সেটা কখনোই ফেসবুক ইনস্টাগ্রামে দেব না। আমি ভীষণ ইমপেশেন্ট। আমার যেটা চাই মানে চাই, সেটা ম্যাটেরিয়ালিস্টিক নয়, সেটা সময়। আমার জীবনের বিশাল চাহিদা হচ্ছে যে আমি যেই মানুষটাকে ভালোবাসবো আমার তার সময়টা চাই, আমার কিছু দরকার নেই। তার মানে এই মুহূর্তে না, হ্যাঁ হ্যাঁ, কারণ একটু সময় নিয়েছি নিজেকে বোঝার। কারণ আমার মধ্যে না অনেক কটা ওই প্রবলেম বললে আবার তুমি একটু ক্ষেপে যাবে প্রবলেম ওয়ার্ডটা শুনলে, কিন্তু আমার মধ্যে একটু কিছু সমস্যা রয়েছে, যেটা হচ্ছে যে আমি ভীষণ খুব তাড়াতাড়ি ওই জগটা উল্টে দিই। মানে জগ থেকে জলটা একটু মেপে বুঝে উল্টানো উচিত, তো আমি জগটা একদম পুরোই প্রথম দেখায় খালি করে দিই আর কি, এরম একটা ব্যাপার। আর যেহেতু ইমোশনাল ইনভেস্টমেন্টটা বেশি, প্রচণ্ড প্রচণ্ড, মানে আমি একটু বিচার গবেষণা কম করে একটু লোককে এন্ট্রি দিই। কারণ আমার তো কোনো বন্ধু নেই, মানে আমার যদি আজকে মনে হয় যে আমি কারোর সাথে, এমন নয় যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না, ডেফিনেটলি নয়। আই এম রিচ, আই এম গুড লুকিং, আই হ্যাভ ফেম, ডেফিনেটলি অনেকে আমার সাথে বন্ধুত্ব করতেই চান, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে আমার সাথে তারা শুধুই 3 ঘন্টা বসে গল্প করতে পারবেন না, সেই ক্যাপাসিটিটা তাদের মধ্যে নেই। আমার মধ্যে যে ক্যাপাসিটি, এবং সেইটা তোমার জন্য ইম্পর্টেন্ট, ওই গল্প করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার জন্য আমার জন্য সাইলেন্সও ইম্পর্টেন্ট। রাইট। একই ছাদের নিচে থাকতে হবে, তুমি ওই আসা যাওয়ার মধ্যে হলে হবে না। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। আমার জীবনে কনসিস্টেন্সিটা খুব কাজ করে প্রফেশনাল আর পার্সোনাল লাইফে। আমরা কি চাইলে আমাদের বাবা মাকে বলতে পারি না তোমাদের সাথে থাকবো না, তোমাদের পছন্দ হচ্ছে না? চুজ তো করতে পারি না আমরা। We cannot choose our parents. So why will we choose our life partner every alternative day and every alternative year? তো আমার কাছে হ্যাঁ, অল্প বয়স যখন ছিল, স্কুলে যখন পড়তাম, প্রেম হয়েছে, সবারই হয়েছে, কলেজে হয়েছে, ঝাড়ি মেরেছি, ফ্লার্ট করেছি, তারপরেও প্রেম এসেছে, ইন্ডাস্ট্রিতে যখন এসেছি তখনও প্রেম এসছে, একটা বিভৎস লেখালেখি এই হই। অনেস্টলি স্পিকিং, অভিনেত্রী তো যেখানেই যাব, যেটাই পাস করব না কেন, সেটা দিয়েই একটা বিশাল একটা হেডলাইন্স তৈরি হয়ে যাবে, কিছু করার নেই। তো সেগুলো হয়েছে, সবই হয়েছে, কিন্তু এখন এসে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি না যেখানে আর আমি নিজে ভীষণ, আই এম আ
আই এম আ ভেরি ডিফিকাল্ট পার্সন টু লাভ। আচ্ছা। হ্যাঁ, কারণ আমার জন্য মেটেরিয়ালিস্টিকটা একদম ম্যাটার করে না। একদম ম্যাটার করে না ভাই। আমি নিজেকে খাওয়ানোর মতন ক্যাপাসিটি রাখি, তুমি শুধু আমাকে দেখবে আমি খাচ্ছি, ওইটুকু সময় দিতে হবে তোমার। তো সেইটা এখনকার দিনে একটু বিচার গবেষণা করে পাওয়াটা একটা, তুমি একটুখানি সময় নিচ্ছ। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু অ্যাড, যারা যারা দেখছেন, আই অ্যাম আ মেন্টাল হেলথ পার্সন। আমি মেন্টাল হেলথটাকে খুব প্রায়োরিটাইজ করি, কারণ আমি নিজে একজন ডিপ্রেশন এবং অ্যাংজাইটির পেশেন্ট। আচ্ছা। লাস্ট 4 বছর আগে আই ওয়াজ ডায়াগনাইজড উইথ, এটা জেনজি বা মিলেনিয়ালের মতন আমি কথাটা বলছি না, মানে ক্লিনিক্যালি যেটা আমরা বলি, ডায়াগনাইজড উইথ ডিপ্রেশন অ্যান্ড অ্যাকিউট অ্যাংজাইটি। ডিপ্রেশনটা একটু কমের দিকে, অ্যাকিউট অ্যাংজাইটিটা একটু বেশির দিকে। সো আমাকে সঙ্গে নিয়ে চলাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আর এটা আমি নিজেও রিয়েলাইজ করেছি যে আমি না ভীষণ এখানে নিয়ে নিই কথা। আর আমার কি হয়েছে, আমি মানুষদের সাথে এত কম মিশি যে আমার না কথা ফুরিয়ে আসছে। তো আমার এমন একজনকে দরকার যে একটু আমার মধ্যে কথা ভরতে পারবে। বাহ, এটা খুব ইন্টারেস্টিং কথা বললে একটা। হ্যাঁ, মানে আমি তো কোনো পার্টিতে যাই না, আমাকে অনেক জায়গা থেকে ডাকা হয়। এখন যাই না বলে এখন কোনো ইনভিটেশনও আসে না হোয়াটসঅ্যাপে খুব একটা, বিকজ স্বস্তিকা তো আসবে না। আমি যাই না কারণ আমার সোশ্যাল অ্যাংজাইটি আছে। একটা ঘরের মধ্যে আমার 10 জনের বেশি হয়ে গেলে আমি ভীষণ, আমার হাত পা ঘামতে শুরু করে, আমি ভীষণ নার্ভাস হয়ে যাই। তো এটা আমি যখন আস্তে আস্তে রিয়েলাইজ, অথচ আমি গ্লিটস অ্যান্ড গ্ল্যাম ওয়ার্ল্ডে রয়েছি, এটা তো আমার রুজি রুটি, একদম এটা তো আমাকে করতেই হবে। আমাকে 4টে লোকের সাথে গিয়ে আমাকে আলাপ পরিচয় তো করতেই হবে, আমার কিছু করার নেই। কিন্তু এটা আমি পারি না। মানে আমি কোনো পার্টিতে ঢুকলাম, ম্যাক্সিমাম 12 থেকে 13 মিনিট পেছনের গেটটা আমি আগে দেখে নেব। মানে আমাকে কেউ ফোন করে যদি এটা বলেনও যে একটু স্ক্রিপ্টটা শোনাবো, আসবে, হ্যাঁ আপনি একটু সিনপসিসটা একটু পাঠাবেন, আমি একটু দেখবেন, আমাকে গিয়ে যে শুনতে হবে, হয়তো আমি করবো কাজটা, সেটা আমি একবার পড়ে নিয়ে যদি গেলাম, আমি চাই সে শুধু সেইটা নিয়েই আমার সাথে কথা বলবে। ঠিক ঠিক বুঝতে পেরেছি। মানে আচ্ছা, বুঝলাম। তোমার একটা জিনিস আছে, সেটা হলো তুমি যখন কাজ করো, কাজের ক্ষেত্রে যত লোকই থাক সেটা তোমার কাছে কাজ, সেটার সঙ্গে কোনো কানেকশন নেই। বাট তুমি যখন পার্সোনাল লেভেলে যদি কেউ তোমাকে পার্টিতে ডাকে বা ইত্যাদি ইত্যাদি, ওই সোশ্যাল অ্যাংজাইটিটা তোমার আছে। হ্যাঁ, প্রচন্ড। তাই জন্য অনেকে আমাকে পছন্দ করেন না। আমার জেনারেশনে যারা অভিনেত্রীরা রয়েছেন, তারা আমি দেখি তারা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাচ্ছেন, তারা ভ্যাকেশনে যাচ্ছেন, বা কোনো কফি খেতে গেল কোথাও। আমার এনজয়মেন্ট ওই ওদের স্টোরিটা দেখি, রাতের বেলা খাবার খাই, একটা ভালো কিছু ওটিটি দেখে নিই, সিনেমা দেখে নিই, একটু ফোনে গল্প করি, ঘুমিয়ে পড়ি। বেশ। তোমাকে চিনতে আমার কোনো অসুবিধা হলো না। মানে তুমি বেসিক্যালি তুমি খুব ট্রান্সপারেন্ট হিসেবে এই পডকাস্টে আমরা এতক্ষণ এসে বুঝলাম। এবং তুমি একটা জিনিস বললে, সেটা হলো তোমার পার্সোনাল লাইফ কোনোদিনই প্রফেশনাল লাইফে এফেক্ট করেনি। একজন অভিনেত্রী হিসেবে তুমি যখন কাজ করা শুরু করেছো, তুমি নিজে বললে একটা পয়েন্টের পর তুমি কিকটা ফিল করেছো, ওই মজাটা, ওই আনন্দটা ফিল করেছো অনেকটা সময় পরে, যেটা আগে করা উচিত। রাইট, উচিত অনুচিতের বলে কিছু হয় না, যেরকম হওয়ার ছিল সেরকম ভাবে হয়েছে। আর লাইফ যেভাবে তোমাকে যা যা দিয়েছো তুমি অ্যাকসেপ্ট করতে করতে গেছো। তোমার যখন চরিত্র আসে কোনো, তুমি পার্সোনালি কি প্রসেসে ব্যাপারটাকে প্রসেস করো? মানে তোমার কি নিজস্ব কোনো প্রসেস তুমি তৈরি করেছো, বা সেটা নিয়ে কি তুমি কনসিয়াস যে আমি এইভাবে ভাবি? প্রথমত আমি যেটা বললাম, যে আমি এখন অবধি কোনো সিনেমায় বইয়ের মলাট হয়ে উঠতে পারিনি। I've always been the content part. হ্যাঁ, মানে আমি আরো সহজভাবে বলছি, আমি সেকেন্ড লিড করে গেছি, যে কটা ছবি করেছি অভিনেত্রী হিসেবে তোমাকে অভিনেত্রী হিসেবে কাস্ট করা। তাই জন্য অনেকে যখন আমাকে বলেন হিরোইন, অভিনেত্রী, তো আমি অভিনেত্রী হিসেবে নিজেকে, আর আমার কাছে একটা জিনিস হচ্ছে, আমাকে মাথায় রাখতে হবে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেটা রিজনাল ইন্ডাস্ট্রি, সেটা ইজ নট ন্যাশনাল। কারেক্ট। হ্যাঁ, রিজনাল ইন্ডাস্ট্রিতে মানে আমার রাজত্ব ছোট হতে পারে, কিন্তু সেখানকার রাজা আমি একাই। হ্যাঁ, এইবারে আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যে আজকে আমার কাছে বড় হোক ছোট হোক যাই ক্যারেক্টার আসছে না কেন, আমাকে দেখতে হবে যে ক্যারেক্টারটার কতটা স্ক্রিন প্রেজেন্স, এবং তার গুরুত্ব কতটা।
আজকে অনেকেই আমাকে বলেন, আমি পেছনে সোজাসুজি মুখের ওপরে কেউ কিছু বলেন, আমি জানি না কেন সবাই আমাকে ভীষণ স্টাবার্ন এবং রাগী ভাবে। পেছনে ঘুরলেই বলে স্বস্তিকা তো খালি পার্শ্ব চরিত্র করে, খালি পার্শ্ব চরিত্র করে, মানে বড় পর্দা, তো বেকার করে কী লাভ, বেকার করে। আমার খুব ইচ্ছে করে তাদের জিজ্ঞেস করতে যে আমি তাও বা বড় পর্দায় পার্শ্ব চরিত্র করছি, বছরে আমার 2টো করে ছবি রিলিজ হচ্ছে, আপনাদের কি হচ্ছে? বা আমার এই যে আমি সিরিয়াল থেকে 25শে জুলাই আমার লাস্ট তোমার খোলা হাওয়া শেষ হয়েছে, ওখানে অন্যতম একটি ক্যারেক্টার, প্রথমবার বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে ভেন্ট্রিকুলিজম, তো সেটা শেষ হওয়ার পরে আমি একটা গ্যাপ নিয়েছিলাম, এখনও গ্যাপেই আছি আর কি। গ্যাপ নিয়েছি বলতে আমি কোনো কাজ পাইনি ছোট পর্দার এখনও অবধি, টু বি মোর প্রিসাইজ। তো এর মাঝখানে আমি আলাপ করলাম, গভীর জল করলাম, বসন্ত করলাম, আর কি করলাম ভুলে গেছি। তো এই চরিত্র আলাপে আমি পার্শ্ব চরিত্র করেছি, টাচউড। স্বাতী লেখা সেনকে সবাই ভালোবাসছেন, গভীর জলেও তাই, অনসাম্বল কাস্ট। বসন্ত এসে গেছে তো আমি লিড করেছি। আমি না অতটা বড় হয়ে যায়নি, আচ্ছা দেখি স্ক্রিপ্টটা কি ব্যাপার, কি আছে, কি বিষয়, এইটা আমি করি না। আমি দেখি আমার পার্টটা কি আছে, প্রথমত গল্পতে গুরুত্ব কতটা আছে আমি এটা দেখি। এবং আমি যেহেতু রিজনাল ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং আমার জন্য কলকাতা ইন্ডাস্ট্রিটা খুবই বড়, কারণ এটা আমার বাড়ি, এটা আমাকে কাজ দিয়েছে, কাজ দেবেও, সে যতই ন্যাশনাল এসে যাক, ইন্টারন্যাশনাল এসে যাক, আমার কাছে কলকাতা ইন্ডাস্ট্রির জায়গাতেই থাকবে, অতটাই ইম্পর্ট্যান্ট। আমি চেষ্টা করি যে সব কাজ করার, আমি একটু না কম বলার, আমি প্রথমত না বলতে পারি না, আমি প্রচুর মার খাই বাড়িতে, প্রচুর মুখ শুনি এর জন্য, আমি না করতে পারি না কাউকে, আমার একটা হেজিটেশন বোধ হয়। কিন্তু হ্যাঁ, আমার কিছু ডিসিপ্লিন আছে, যেমন আমি অন স্ক্রিন চুমু খেতে পারি না, ইন্টিমেট সিন করতে পারি না, আমি খুব রিভিলিং কিছু করতে চাই না, কারণ কি আমি খুব ক্লিয়ার যে আমি মেগা সিরিয়ালটা ছাড়বো না। মেগা সিরিয়ালটা কেন ছাড়বো না, কারণ মেগা সিরিয়াল আমার ভীষণ ভালো লাগে, হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে মেগা সিরিয়াল। আমার মাঝখানে একটি কথা রটেছিল যে এখনও যখন আমার কথা হয় প্রডিউসারের সাথে, আমরা দুজনেই হাসি, একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে স্বস্তিকা ভীষণ টাকা চার্জ করে মেগা সিরিয়ালের জন্য, অত্যাধিক ভীষণ টাকা চার্জ করে। তো গুজবে কান দেবেন না, এগুলো খুবই মানে অ্যাবনর্মাল কথাবার্তা। মানে আমি জানি যে এটা তো খুব নর্মাল হিসেব, আমি 10 দিনে 5 টাকা করে কামাই না, আমি একদিনে কেন আমি বেকার 25 টাকা কামাতে যাব, বিকজ আমি কাজের পোকা। এবং কাজটা তো তোমাকে শুধু টাকা দেয় না, কাজটা তো তোমাকে সঙ্গে আনন্দও দেয়। অ্যাবসলিউটলি। সুতরাং আমি যেই চরিত্রগুলোকে চুজ করি, একটু মাথায় রেখে চুজ করি যে দর্শক কিন্তু আমাকে বাড়ির বউ হিসেবেও অ্যাকসেপ্ট করবেন, কারোর মেয়ে হিসেবেও অ্যাকসেপ্ট করবেন, কারোর প্রেমিকা হিসেবেও অ্যাকসেপ্ট করবেন। কারণ আমি এতে হয়তো অনেকেই বলবেন যারা দেখছেন এই মুহূর্তে পডকাস্টটা, ও চারদিকে দরজা খুলে রেখেছে। হ্যাঁ, অবভিয়াসলি রিজনাল ইন্ডাস্ট্রি ভাই, ওটিটিও করতে হবে, সিনেমাও করতে হবে, সিরিয়ালও করতে হবে। ঠিক, একদমই কারেক্ট, পরিষ্কার কথা। হ্যাঁ মানে করতে হবে, সব কাজই করতে হবে, অ্যাডও করতে হবে, ব্র্যান্ড কোলাবও করতে হবে, মাচাও করতে হবে, সাস্টেন করতে হবে। একটা কাজ করার পরে 2 বছর পরে না ভালো স্ক্রিপ্ট আসুক, ওইটা করে এই ইন্ডাস্ট্রিতে হবে না। আমি কোনো ইন্ডাস্ট্রিকে ছোট করছি না, বাট জেসা দেশ ভেসা ভেস, কারেক্ট, পরিষ্কার। এবার যখন চরিত্রটা ধরো আসে, তুমি তারপরে একটা চরিত্র, যে কোনো চরিত্রই আসলো, সেটা সিরিয়াল হতে পারে, সেটা টিভি সিনেমা হতে পারে, ওটিটি হতে পারে, প্রথম কথা এই ডিফারেন্সটা তোমার কাছে কতটা মনে হয়েছে যে সিরিয়ালে তুমি কি আলাদা করে কিছু ভাবো, বা টিভি বা ওটিটি বা সিনেমার ক্ষেত্রে কি তোমার প্রসেসে কিছু চেঞ্জ হয়, নাকি পুরোটাই একই রকমভাবে ট্রিট করো? না, এটা টেকনিক্যালি যদি আমি উত্তর দিই, বড় পর্দা, ফোন আর টিভির মধ্যে তো একটা ডিফারেন্স আছে, একদম অবশ্যই, তিনটে আলাদা আলাদা ডাইমেনশন। একদম সেইভাবেই আমাদের অভিনয়ের প্যারামিটারটাকেও কন্ট্রোল করতে হয়। আজকে ড্রয়িং রুম ড্রামাতে আমি যখন টেলিভিশন করব, ওটা একটু কম সাটল হবে, ওটা একটু মেলোড্রামাটিক বেশি হবে, কারণ অডিয়েন্স লাভ টু। কি হয় টেলিভিশনে, আমি দেখেছি, আমার একটি আত্মীয়র বাড়িতে আমি গেছিলাম এবং কাকিমা এরকম সিরিয়াল, আমার সিরিয়াল চালিয়ে
কিচেনে রান্নাঘরে কাজ করছেন, উনি কিন্তু কনস্ট্যান্ট শুনছেন। এটা উনি হয় যত না বেশি দেখছেন উনি শুনছেন। ঠিক। হ্যাঁ, তো আমাকে একটু আমার অভিনয়ের ডেসিবেলটা একটু মেলোড্রামাটিক রাখতে হবে টেলিভিশনের ক্ষেত্রে। এটা আমি রিয়েলাইজ করেছি মানে লাস্ট কিছু বছরে, যখন আমি টেলিভিশন করতে করতে ওটিটি করছিলাম এবং সিনেমা করছিলাম। সিনেমার ক্ষেত্রে আমি যেই ডিরেক্টরসদের সাথে কাজ করেছি, এটা আমাকে তারাই শিখিয়েছেন যে ইউ হ্যাভ টু বি মোর এক্সপ্রেসিভ। তোমার চোখটাকে একটু বেশি খেলাতে হবে, কারণ অনেক সময় তোমার কাছে ডায়লগ থাকবে না সিনেমার ক্ষেত্রে। সেখানে তোমার সাটলিটি অনেক বেশি এবং সেটা তোমার চোখের উপর বেশি ডিপেন্ড করবে। অ্যাবসলিউটলি। ওটিটিটাকে আমি মাঝারি পর্দা বলি, টিভিও নয় সিনেমাও নয়, একটা এমন পর্দা যেখানে তুমি কোলের ওপরে নিয়ে দেখতে পারো, হাতে নিয়ে দেখতে পারো, ট্রাভেল করতে করতে দেখতে পারো। সেইখানে না তোমার অভিনয়ের প্যারামিটারটা ডিপেন্ড করছে স্ক্রিপ্টের ওপরে। স্ক্রিপ্ট যদি তোমাকে বলে চিৎকার করে কথা বলে, তুমি চিৎকার করে কথা বলে। স্ক্রিপ্ট যদি তোমাকে বলে তুমি সাটল কথা বলে, তুমি সেখানে পুরোটাই তোমার স্ক্রিপ্টের ওপরে ডিপেন্ড করছে। সো তিনটে জনার ডিপেন্ডস অন তিনটে আলাদা আলাদা প্যারামিটার্স। এইটা খুব এবং এটা তোমার মাথায় থাকে আর কি। এবং হ্যাঁ, কিন্তু খুব বেশি কি আমার একটা জিনিস মনে হয়, সেটা হলো খুব বেশি কি এই যে কিভাবে অভিনয় করছি বা একটা ক্যারেক্টারকে আমি কিভাবে ক্যারেক্টারটাকে কিভাবে বুঝছি, আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে না যত অভিনেতার সঙ্গে কথা বলি, প্রসেসটা খুব একটা তার ইন্টারনাল একটা প্রসেস, এবং সেও যে খুব বেশি সেটা সম্পর্কে জানে তা নয়। আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে অভিনেতারা মানসিকতার সঙ্গে কানেক্ট করতে চায়, যে ওই মানুষটার ওই পার্টিকুলার ক্যারেক্টারটার মানসিকতাটা কীরকম, সে কি ভাবছে, সে কি ভাবে, সেটা তো অবশ্যই। হ্যাঁ, মানে আমি যেরকম একটাই প্রশ্ন করি যে ইয়ের টিভির ক্ষেত্রেও সিনেমার ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে, যে আমাকে তো আপনি স্টোরিটা ন্যারেট করলেন, এবারে আমাকে ধরুন আমার নাম XYZ, এবারে আমাকে একটু বলতে হবে যে ও যদি পেনটা খোলে ও কি এইভাবে খুলবে না ও খুব সাটলি খুলবে। আমাকে একটুখানি আপনাকে বলতে হবে যে আমার ক্যারেক্টারটার ক্যারেক্টারিস্টিক্স কিরকম, কি কি জিনিস করে, কিরম জিনিস করে, ঠিক, এবং কিভাবে করে সেইটা যদি আমি ফলো করি না, তবে গিয়েই কিন্তু আমি একটা ক্যারেক্টার গ্রাফ তৈরি করতে পারবো। আর একা একজন অভিনেতা বা অভিনেত্রী কখনোই একটা ক্যারেক্টার করাতে পারে না। অবশ্যই পারে না। যে মানুষটা থার্মোকল ধরছে সে ক্যারেক্টার দাঁড় করায়, যে মানুষটা ক্যামেরা করছে সে দাঁড় করায়, যে পরিচালনায় আছেন সে তো অবশ্যই দাঁড় করায়। সো আমাকে আগে আমি যখন একটা স্ক্রিপ্ট শুনি, আর এটা আমার অদ্ভুত হয়, আমি শেয়ার করতে চাই, আপনারা বলবেন ভীষণ পাকা অভিনেত্রী, কিন্তু আমি না ফার্স্ট ন্যারেশনেই আমার মাথায় না একটা স্কেচ হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, যেটা বসন্ত এসে গেছে সময় হয়েছিল। চন্দ্রিমার ক্যারেক্টারটা যখন অভিমন্যু দা আমাকে সুরিন্দরের অফিসে বসে আমাকে ন্যারেট করছেন, আমি কিন্তু my ears are here but my mind is creating a picture of চন্দ্রিমা। যে স্বস্তিকার সাথে চন্দ্রিমা কোথায় কোথায় আলাদা, রাইট কলামে স্বস্তিকা, লেফট কলামে চন্দ্রিমা, দেখছি স্বস্তিকা চন্দ্রিমা ঠিক হচ্ছে, কোন কোন জায়গায় দেখছো তুমি স্বস্তিকা চন্দ্রিমা দেখছি অনেক জায়গায় মিল হয়ে যাচ্ছে, চলো তাহলে স্বস্তিকার আরেক রকম ক্যারেক্টারিস্টিক্স আমি তৈরি করি। যখন তোমার থেকে খুব আলাদা ক্যারেক্টার আসে তখন কি সেটা খুব চ্যালেঞ্জ লাগে নিজেকে? মানে হ্যাঁ, আমি এই ক্ষেত্রে বলতে চাই আমার লাইফে একটাই ক্যারেক্টার ভীষণ আলাদা এসেছিল। এটা অনেকেই বলেন টেলিভিশনের ক্ষেত্রে, আমি মানে যারা এই মুহূর্তে আমাদের পডকাস্টটা দেখছেন, স্বস্তিকাকে ঠিক গ্রামের মেয়ে মানায় না। স্বস্তিকার কথাবার্তা, চালচলন সবে না ভীষণ একটা আরবান এসেন্স আছে। স্বস্তিকাকে ঠিক গ্রামের মেয়ে মানায় না। আর আমাদের তো ম্যাক্সিমাম এখন টেলিভিশনটা একটু আমরা সাবার্ব ওরিয়েন্টেড গল্প রাখার, মানে মেকার্স যারা রয়েছেন তারা সাবার্ব ওরিয়েন্টেড গল্প রাখার চেষ্টা করেন, বাট অলসো বোঝে না, সে বোঝে না কী করে বলবো তোমায়, এবং ভজগোবিন্দর মতন সিরিয়ালও হয়। স্বস্তিকাকে এইখানে আমার একটা ভীষণ খারাপ লাগে, যেমন তোমার খোলা হাওয়াতে আমাদের গল্পটাই ছিল হচ্ছে একটি ভেন্ট্রিকুলিজম, একটি মেয়ে পুতুল খেলা দেখায় এবং তার একটু বড় বয়সী মানুষের সাথে বিয়ে হয় এবং তার 4টে ছেলে।
সো শি ওয়াজ কল্ড দি ইয়াংগেস্ট শাশুড়ি অফ বেঙ্গল। আমি তখন রিয়েলাইজ করলাম এটা আমার একটা লুপ হোলের জায়গা, যে মেকার্সরা না গল্পটাকে গ্ল্যামারে শিফট করতে বাধ্য হলেন, কারণ কি আমাকে কোথাও গিয়ে গ্রামের মেয়ের অ্যাকসেপ্টেন্স এটা পাওয়ানো যাচ্ছিল না। ওকে, আচ্ছা। সো আমার মনে হয়, আমি মাঝে মাঝে ভাবি যে আমার মধ্যে অত পশ ব্যাপারটা না থাকলে হয়তো ভালো হতো। এবং মানে সেটা কি তুমি যদি কোনো সময় এরকম হয় যে তোমার ওই মানে আমি নখ কেটে ফেলেছিলাম, আমি যখন তোমার খোলা হাওয়া করছিলাম, আমি ইনিশিয়ালি ডেজে এরকম একটা ইনসিডেন্ট মনে পড়ে, আমার ভীষণ ছোটো 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 নখ ছিল, আমি ভীষণ নখ খেতাম, নখ কেটে ফেলেছিলাম। তারপর হঠাৎ একদিন ডিরেক্টর এবং আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার ডেকে আমাকে বললেন যে না, দেখতে খুব খারাপ লাগছে, একটু বাড়াও এটাকে। ব্যাস এই যে বাড়ালাম না, শিফট টু স্বস্তিকা। রাইট রাইট, কারেক্ট, বুঝতে পেরেছি। তো এইখানে আমার একটা খারাপ লাগা আছে যে ওইটা করতে পারলে বোধহয় ভালো হতো, এরকম একটু ভালো হতো, একটু ভালো হতো আর কি। এবার আমার তো মনে হয় সবসময় একটা না একটা সুযোগ আসবেই তোমার জীবনে। ডেফিনেটলি যারা মেকার্সরা রয়েছেন, ওই বলে না যে যদি আমার মনে হয় আমি ওকে নেব, তো আমি ওকে ওটা বানিয়ে ছাড়ব। একদম একদম একদম, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটা থাকলে ঠিক আছে, ওটা থাকলে তোমার যদি সেই চ্যালেঞ্জটা নেওয়ার জায়গাটা থাকে, তাহলে অবশ্যই মেকার্সরাও সেই চ্যালেঞ্জটা তোমাকে দেবে। অ্যাবসলিউটলি আমি সেরকমই একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে চাই। মানে আমার হাতে ট্যাটু আছে, হ্যাঁ, যেমন আই লাভ মিউজিক প্রচণ্ড কানে। ওই সৌরভ দা যেরকম বলছিল যে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ঘটনা মিউজিকের সাথে যুক্ত। একদম। অনেকে বলেন যে মিউজিকের সাথে নাম যুক্ত ছিল বলে মিউজিকের ট্যাটু, বাট না, এরকম কিছু না, এটা আমার বহু পুরনো। ইটস কল্ড ব্রিথ মিউজিক। মানে আমার ভাল লাগে আর কি, আই ব্রিথ উইথ মিউজিক, থ্রু মিউজিক। আর এখানে লেখা, এটা আমার খুব প্রিয় একটা গান, আমারও পরানো যাহা চায় তুমি তাই। সে তুমিটা কে হবে সেটা এখনো খুঁজে পাওয়া যায়নি। তো এখন তো ট্যাটু থাকুক না থাকুক, এখন প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর হাতে ট্যাটু, তাতে কি এসে যায়? আমি ব্লাউজ এইটুকু না পরে আমি এতটা পরবো, তাতে কি আমার অভিনয়তে কোনো সমস্যা হবে না? এবং যদি দরকার পড়ে মেকআপে সেটা ঠিকও নেওয়া যায়। আই হ্যাভ ডান ইট, একদম আই হ্যাভ ডান ইট। তো আমার মনে হয় ইচ্ছেটা থাকলে না, মানে আমি তো করতে চাই এমন ক্যারেক্টার যেটা স্বস্তিকা দত্তর কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে আমাকে। এবং দেখো, যে কোনো অভিনেতা, যে কোনো আর্টিস্ট যারা কাজ করতে চায়, তাদের কোথাও না কোথাও এই কমফর্ট জোনটা থেকে বের করলেই, ওই চ্যালেঞ্জটা পেলেই তারা কিন্তু তাদের প্রথম 10টা এপিসোড পছন্দ হবে না, হবে না, কিন্তু বেরিয়ে কিন্তু আসবে একটা পয়েন্টে। যখন আসবে তখন দেখতে আমার মনে হয় ভালো লাগে। একদমই তাই। বেশ, তো তোমার মানে তোমার চ্যালেঞ্জিং চরিত্র করার যে ইচ্ছেটা, আই হোপ সেটা খুব শিগগিরই পূরণ হোক। তুমি ভালো মানুষ তো ভালো থাকতে চায়, তুমি বললে তোমার জন্য শান্তি খুব ইম্পর্টেন্ট। তুমি শান্তি মানে শান্তিতে থাকা মানেই ভালো থাকা। আমি নিজের শান্তি নিজেই নষ্ট করি, ও নিচে করো সেটা, প্রচন্ড ওভার বদার্ড হই। আচ্ছা, এবং তুমি ওভার থিঙ্কার। মানে দরকার নেই তো কার বাড়িতে সিলিন্ডার বার্স্ট করেছে বা কার ভাত সেদ্ধ হয়নি, আমার তো জানার কোনো প্রয়োজনই নেই। আমার বাড়ির ওপরে ছাদ আছে, ফ্যান ঘুরছে, এসি চলছে, খাওয়া পেয়ে যাচ্ছি, আমার তো প্রয়োজনই নেই। হ্যাঁ, তোমাকে এই সমস্ত জিনিসপত্র এফেক্ট করে দেয়, মানে বাইরের অন্যান্য জিনিস, এক্সটার্নাল জিনিস তোমাকে এফেক্ট করে প্রচন্ড। এবং তাতে তুমি ভালো থাকো কি করে, ম্যানেজ করো কি করে ভালো থাকাটা? আমি ঘুমিয়ে পড়ি, আমি কানে হেডফোন দিয়ে একটু প্রথম 5-6 মিনিট ঘ্যান 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 করলাম, একটু রিলস দেখে নিলাম, আমরা সবাই দেখি রিলস এন্টারটেনমেন্টের জন্য, রিলস দেখে দিলাম, তারপরে দেখছি বেরোতে পারছি না, জায়গাটা থেকে বেরোতে পারছি না, আমি স্ট্রেট ঘুমিয়ে পড়ি, এসিটা চালাই, কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে পড়ি। বাস দ্যাটস দি অনলি থিং আই ক্যান ডু। মানে কারণ আমি খুব স্পষ্ট কথা বলছি যে ধরো রাত্রির 12টার সময় আমার ভীষণ মন খারাপ হলো, আমার আমি বাবাকে উঠে বলতে পারবো না, বাবা নিচের দরজাটা খুলে দাও, আমি একটু ড্রাইভে যাবো, পাট করে একটা থাপ্পড় মারবে আমাকে। সো ইউ হ্যাভ টু হিল ইয়োরসেলফ। এবার সেটা তুমি গান শুনতে ভালোবাসো, কি সেটা তুমি কারোর সাথে কথা বলতে ভালোবাসো, বা বই পড়তে ভালোবাসো, যে যার ভালোবাসার মতো ভালোবাসে, আমি ঘুমিয়ে পড়ি। যে যার মতো ভালোবাসার মতো করে তার নিজেকে হিল করে নিতে হবে, হয় অন্তত আজকের দিনে। কনভারসেশনস আজকের দিনে একটা এমন জিনিস যেটা একটু রেয়ার হয়েছে, কারণ অনেকেই ঠিকঠাক কনভারসেশনের অভাব চারিদিকে তৈরি হয়েছে। তো তুমি কোথাও এই কনভারসেশনের অভাব ফিল করো জীবনে, যে
কিছু মানুষ থাকা দরকার যাদের সঙ্গে আই ওয়ান্ট টু বি মাই সেলফ অ্যান্ড টক। এই জিনিসটা মানে আমি বলছি শুধুমাত্র সেটা কিন্তু প্রেমিক হওয়ার দরকার নেই। কিছু মানুষ, যে মানুষগুলোর সঙ্গে, সেটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে, সেই কনভারসেশনটা মিস করো কি এই মুহূর্তে? প্রথমত স্যার, আমি তোমার সামনে এত বড় বড় কথা বলার খুব মানে একদম যোগ্যই নেই, খুবই ছোট। কিন্তু আমার মনে হয় প্রেমিক প্রেমিকা বলে কিছু হয় না, বন্ধু। ঠিক। প্রথমত হয় না, প্রেমিক প্রেমিকা বলে কিছুই হয় না, বন্ধুত্ব। এবং ইউ হ্যাভ টু চুজ ইয়োর পিপল ভেরি ওয়াইজলি, যারা তোমার ভালো দিনগুলোও নিতে পারবে, যারা তোমার খারাপ দিনগুলোও নিতে পারবে। কারণ আমি তো প্রথমেই বলে দিই, ভাই দেখো, আই এম ভেরি ডিফিকাল্ট। কারণ আমার সাথে তুমি 365 দিনের মধ্যে, বা তোমরা 365 দিনের মধ্যে হয়তো 2 মাস আমাকে ভালো দেখবে, বাদ বাকি 10 মাস কিন্তু আমি ভীষণ পেন ইন দি বিপ। ঠিক আছে, সো এটা আমি আগেই ক্লিয়ার করে দিই। আর কনভারসেশনসের কথায় আসছি, কারোর ধৈর্যই নেই কথা বলার, শোনারও। হ্যাঁ, মানে সবাই না, আমরা পডকাস্টের আগে আমি যখন স্যারের সাথে কথা বলছিলাম, আমাদের একটা জেনারেশনের, মানে আমারও এটা ভীষণ সমস্যা, আমি যদি ভুলবশত নিজের মতন কাউকে পেয়ে যাই না, আমি সহ্য করতে পারবো না। ও তো আমাকে ঠিক কথা ঠিক সময় ঠিক জায়গায় বলে দিল, এটা তো বলার দরকার ছিল না, কেন বলে দিল? সেও হয়তো সেম। এটা ইগোইস্টিক নয় বা সেলফ এস্টিম নয়, কিন্তু আমরা নিজেরাই নিজেদের আরেকটা ভার্সন সহ্য করতে পারি না। কনভারসেশনস করবো কি করে? কনভারসেশন করতে গেলে অনেক পেশেন্স লাগে, অনেক পেশেন্স লাগে। রিলেশনশিপ কনভারসেশনসের ভিত্তিতেই তৈরি হয়। ঠিক, একদম 100%। মানে আমি বলছি তো যে, মানে আমার সাথে 3 ঘন্টা বসে তুমি শুধু কথাই বলে যাও। আমি সব থেকে ভালো কথা বলি। আমি ছোটোবেলা থেকে আমি খুব মেল ফ্রেন্ডসদের, কারণ আমি স্কুলেও যখন ছিলাম তখনও মাকে গার্জেন, স্বস্তিকা খালি ছেলেদের মধ্যে ঢুকে থাকে, কেন সবসময় ওদের গ্রুপের মধ্যে যায়। আমার মনে হয় যে ইফ ইউ মিট উইথ অ্যান অপোজিট সেক্স পারসন, ওর থিঙ্কিং তোমার থিঙ্কিং না অনেকটা ভ্যারি করে, অবশ্যই করে। এবং আমি কিন্তু পিএনপিসি করি আমার ছেলে বন্ধুদের সাথে। আমি দেখেছি আমি সব থেকে ভালো পিএনপিসি করতে পারি আমার বাবার সাথে, বা আমার ছেলে বন্ধুর সাথে, বা ছেলে বন্ধুদের সাথে। এরকম নয় যে আমার মেয়ে বন্ধু নেই, আমার ডেফিনেটলি আছে। কিন্তু একটা মেয়ে আর মেয়ে যত বেশি কনভারসেশন করবে, তার থেকে অনেক বেশি একটা ছেলে আর মেয়ে কনভারসেশন করতে পারবে, ওই ক্যাপাসিটিটা থাকবে। সো কনভারসেশন ইজ ভেরি মাচ নিডেড। এবং আমার মনে হয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেটা ওই যেটা বললে প্রেমিক প্রেমিকা বলে কিছু হয় না, না, ঠিক আছে। বন্ধুত্ব এমন একটা জিনিস যেটাতে আমার মনে হয় কনভারসেশনস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমার জন্য মনে হয় যদি কথা শেষ হয়ে যায়, সম্পর্কও শেষ হয়ে যায়। হ্যাঁ, মানে কিছু নেই তো। মানে দেখো, আজকে আমি তোমাকে ফার্স্ট টাইম দেখছি, তোমার আর আমার এতক্ষণ ধরে আমরা একটা ক্যান্ডিড, মানে আমি হয়তো ভুলেও গেছি আমার সামনে ক্যামেরা চলছে, আমরা অ্যাকচুয়ালি ভুলে যাওয়াই উচিত। হ্যাঁ, সেটাই ভালো কনভারসেশন। আমি কিন্তু তোমাকে আজকে দিনে দাঁড়িয়ে আমি কি সেটা বুঝিয়ে দিলাম, তুমি কি সেটা আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিলে। তো এই কনভারসেশনটা খুব দরকার চেনার জন্য। মানে ফ্যান্সি ডেটস বা ফ্যান্সি গেট টুগেদার এগুলো হতে থাকে, বাট একটা কনভারসেশন ইজ ওয়্যার ইউ কানেক্ট। Conversations are sexy. That's the best thing. That's the best Absolutely. thing. আমার মনে হয় this conversation was also very sexy. আমার মনে হয় আমরা অনেকটা সময় কথা বললাম, এবং সত্যি কথা বলতে একটা পয়েন্টে সত্যি আমরা ভুলে গেছিলাম যে আমাদের সামনে ক্যামেরা চলছে। আমি honestly speaking, I spoke my heart out. Right. এবং that's what happens in Soul Connection podcast. We connected our souls. এবং আমার মনে হয় আপনাদের সঙ্গেও we could have, মানে আমরা হয়তো পেরেছি সেটা করতে। এবং স্বস্তিকা কে একটা অন্যভাবে আমার মনে হয় আমি তো চেনাতে পারলাম আপনাদেরকে, এবং অনেকগুলো দিক নিয়ে আমাদের কথা হলো। অ্যান্ড হোপফুলি আপনাদের যেরকমভাবে সোল কানেকশন পডকাস্টের বাকি এপিসোডগুলো ভালো লাগে, এটাও ভালো লাগবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ স্বস্তিকা, রাইট, অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং হেয়ার, এবং থ্যাংক ইউ ফর দিস রিয়েল ভার্সন অফ ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। খুবই ভালো লাগলো আমার, এবং আশা করি আপনাদেরও ভালো লেগেছে। পরের এপিসোডে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বারবার কেন বলতে হয় বলুন তো? লোকজন বলছে যে আপনার সাবস্ক্রাইবার বাড়ছে না কেন, এত ভালো কন্টেন্ট দিও, কি আপনাদের কোনো দায়িত্ব নেই?
দায়িত্বটা নিন, লোকজনের সঙ্গে শেয়ার করুন, শেয়ার করে বলুন সাবস্ক্রাইব করতে, আর নিজেরাও করুন। চলুন দেখা হচ্ছে পরের এপিসোডে, আপাতত টাটা।